আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন টেস্ট প্রোগ্রাম সিরিজের বৃত্ত চ্যাপ্টারের দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ, ফাউন্ডার অফ শুভ ম্যাথ সলিউশন। বর্তমানে অধ্যয়নরত আছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ রুয়েটে। তোমরা যারা বৃত্তের প্রথম লেকচারটা করছো তোমরা দেখছো প্রথম লেকচারে আমরা বৃত্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট দেখছি এবং আজকের দ্বিতীয় লেকচারের মাধ্যমে আমরা বৃত্ত চ্যাপ্টারের খুঁটিনাটি অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যে কোনো ইউনিভার্সিটির জন্য টপ নোচ প্রিপারেশন কমপ্লিট করে ফেলব। তোমরা চাইলে আমাদের চ্যানেলে এর আগে 2টা চ্যাপ্টারের ফুল প্লেলিস্ট কমপ্লিট করা আছে অ্যাডমিশনের জন্য, সেগুলো দেখে নিতে পারো। ম্যাট্রিক্স নির্ণায়ক ও সরলরেখা, যেখানে তোমার ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে তুমি যে কোনো ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নাও না কেন টপ নোচ একটা প্রিপারেশন হবে বলে আমি এক্সপেক্ট করতেছি। তো কথা না বাড়ায় আমি 2 নম্বর লেকচারটা শুরু করব। ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, যদিও আমি এরকম কথাবার্তা খুব একটা বলি না, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে এবং এগুলো দেখে উপকৃত হও অবশ্যই ভিডিওগুলো তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবা, কারণ ভিডিওগুলো যদি বেশি মানুষের কাছে ছড়াই দিতে পারো তাইলে আমার ভিডিও করার সার্থকতাটা অনেক বেশি থাকবে। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো চলো আজকে আমরা দ্বিতীয় লেকচারটা শুরু করতেছি। দ্বিতীয় লেকচারের শুরুতে আমরা কি দেখব? এখানে বলা আছে বৃত্ত সরলরেখা। বৃত্ত সরলরেখাটা এক্স্যাক্টলি কি বলতে চাচ্ছে দেখো, এইখানে একটা সরলরেখা একটা বৃত্তকে ছেদও করে নাই আবার স্পর্শও করে নাই। এইখানে একটা সরলরেখা একটা বৃত্তকে স্পর্শ করছে, এইখানে একটা সরলরেখা একটা বৃত্তকে কি করছে ভাইয়া, ছেদ করছে। তো র্যান্ডমলি এখানে একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে y = mx + c। দেখো এখানে কেন্দ্র হতে ওই সরলরেখার লম্ব দূরত্ব, যেটাকে আমি ডি বলতেছি, এইটা ব্যাসার্ধ আর এর থেকে বড়। যখন এই ঘটনাটা ঘটবে তখন ভাইয়া কি করবে, ছেদও করবে না স্পর্শও করবে না। তো আমি এই কথাটা লিখে দিই, ছেদ করে না, ঠিক তেমনি ভাবে কি করে না ভাইয়া, স্পর্শও করে না। এবার দেখো এইখান থেকে কেন্দ্র হতে লম্ব দূরত্ব ডি, এটা কার সমান, ব্যাসার্ধের সমান। তো এইখানে আমরা কি দেখতেছি, তখন ভাইয়া কি করতেছে, সরলরেখাটা বৃত্তকে স্পর্শ করতেছে, অর্থাৎ আমি বলবো এই ক্ষেত্রে সরলরেখাটা বৃত্তকে স্পর্শ করে। আর 3 নম্বর কেস দেখো, এই যে কেন্দ্র হতে লম্ব দূরত্ব ডি, এটা ব্যাসার্ধের চেয়ে ছোট, তার মানে আমি বলতে পারবো এইখানে কি করে ভাইয়া, পরস্পরকে ছেদ করে, অর্থাৎ সরলরেখাটা বৃত্তকে কি করতেছে ভাইয়া, ছেদ করতেছে। তাইলে দেখো আমি এইখান থেকে সর্বসাকুল্যে তোমাকে কি এই সামারিটা দিতে পারি না, যে কেন্দ্র হতে লম্ব দূরত্ব যদি ব্যাসার্ধের সমান হয় তখন সরলরেখাটা বৃত্তকে কি করে, স্পর্শ করে। তো দেখো পরের স্লাইডে আমি এই কথাটাই লিখে রাখছি, স্পর্শক হওয়ার শর্ত। স্পর্শক হওয়ার শর্ত কি, বৃত্তের কেন্দ্র হতে ওই রেখার উপর অঙ্কিত লম্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। এই দেখো এইখানে এই সরলরেখাটা কি স্পর্শক হয়েছে না, হয়েছে। কন্ডিশন কি ছিল, কেন্দ্র হতে লম্ব দূরত্ব কার সমান হয়েছে, ব্যাসার্ধের সমান হয়েছে। তো এই জিনিসটা এখানে বাংলা কথা লেখা আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো পরের পেজে কি আছে আমরা দেখি। আমাদের 44 নম্বর প্রশ্নে বলছে y = mx + c রেখাটা x² + y² = a² বৃত্তটাকে স্পর্শ করার শর্ত কি? চট্টগ্রাম ইউনিভার্সিটি 6-7, 5-6, জাহাঙ্গীরনগর 14-15, রাজশাহী ইউনিভার্সিটি 14-15তে আসা প্রশ্ন। তাইলে বলো কোনো একটা সরলরেখা বৃত্তকে স্পর্শ করার শর্ত কি, কেন্দ্র হতে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। তো আমি এটার কেন্দ্র বের করি, কেন্দ্র হচ্ছে 0, 0, আর ব্যাসার্ধ যদি আমি বের করি তাহলে দেখতে পাচ্ছি ব্যাসার্ধ হবে a। কেন্দ্র ব্যাসার্ধ আমরা 1 নম্বর লেকচারে খুব ভালোভাবে বের করছি, তাই এখানে বিস্তারিত বলা লাগবে না, আমি এটা আশা করতেছি। তাইলে বলো কেন্দ্র হতে লম্ব দূরত্ব কার সমান, ব্যাসার্ধের সমান। তাইলে আমি বলতে পারি এই যে কেন্দ্রটা এখানে যদি বসাই দিই তা পাবো 0 + 0 + c ডিভাইডেড বাই √1 + m²। অর্থাৎ আমরা জানি কোনো একটা বিন্দু হতে কোনো সরলরেখার লম্ব দূরত্ব এইভাবে বের করতে হয়, অর্থাৎ বিন্দুটা ওই রেখার উপর বসায় দিতে হয়, নিচে হয় √x এর সহগের স্কয়ার যোগ y এর সহগের স্কয়ার। এখানে x এর সহগ m, তাই m এর উপর স্কয়ার, y এর সহগ 1, তাই 1 এর উপর স্কয়ার বা 1 লিখতে পারি। এটা কার সমান হবে ভাইয়া, ব্যাসার্ধ a এর সমান। তাহলে আমরা পাচ্ছি c = ± a ইন্টু, দেখো তো এটা ওই পাশে গুণ হয়ে যাবে, অর্থাৎ 1 + m²। তার মানে আমরা যেই জিনিসটা শিখলাম, যদি ভাইয়া কি করে এই সরলরেখাটা এই বৃত্তটাকে স্পর্শ করে তাইলে এই যে c সমান সমান হবে ± a × √1 + m²। এই জিনিসটা তোমরা অবশ্যই মনে রাখবা।
এটা কখন অ্যাপ্লিকেবল? এটা কখন অ্যাপ্লিকেবল? যখন কোন একটা বৃত্তের কেন্দ্র 0 0 অর্থাৎ মূল বিন্দু হবে। এই দেখো কেন্দ্র 0 0 মূল বিন্দু হয়েছে, দ্যাটস ওয়াই এটা অ্যাপ্লিকেবল। তার মানে আমি বলতে পারবো অতএব স্পর্শকটার সমীকরণ y = mx প্লাস c এর মান প্লাস মাইনাস a ইন্টু রুট ওভার 1 প্লাস m স্কোয়ার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে আমরা স্পর্শকের সমীকরণ বের করে ফেলছি এবং এখানে c এর কন্ডিশনটা কি সেটাও বের করে ফেলছি। এটা তোমরা অবশ্যই মনে রাখবা। তো চলো পরের পেজে কি আছে। বলছে কোন শর্তে এত রেখাটা এত বৃত্তকে স্পর্শ করে? সেম জিনিস, কেন্দ্র হতে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। দেখো এটা বুটেক্সে আসছে, বুয়েটে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতেও আসছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাইলে আমরা বলতে পারবো এইটার হচ্ছে ভাইয়া কেন্দ্র কত? কেন্দ্র দেখো এক্স এর টার্ম কত এখানে -2a, সেটাকে -2 দ্বারা ভাগ করলে হবে a, 0। তো আমরা জানি কেন্দ্র হতে লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। তাইলে আমি এখানে বসাই দিই a যোগ 0 -1 ডিভাইডেড বাই রুট ওভার 1 যোগ 1 এর মডুলাস ইকুয়াল ব্যাসার্ধ। দেখো তো এইখান থেকে যদি আমরা ব্যাসার্ধ বের করি তাহলে আর ইকুয়াল হবে রুট ওভার জি স্কোয়ার। এখানে জি এর মান পাচ্ছি a, অর্থাৎ a এর উপর স্কোয়ার, f এর মান নাই, c এর মান নাই, অর্থাৎ আমরা সর্বসাকুল্যে পাবো ব্যাসার্ধটা হচ্ছে a। তাহলে দেখো ব্যাসার্ধ a, আমি দিলাম a। এবার বলো, তাহলে আমি বলতে পারবো a - 1 ইকুয়াল প্লাস মাইনাস a ইন্টু রুট ওভার 2 বলতে পারি। এবার আমি চাচ্ছি বর্গ করে দিতে, বর্গ করলে পাবো a স্কোয়ার -2a প্লাস 1 ইকুয়াল 2a স্কোয়ার। সবগুলোকে ওই পাশে নিয়ে যাই, তাহলে আমরা পাবো a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1 ইকুয়াল 0, অর্থাৎ 2a স্কোয়ার ছিল, এটা ওই পাশে নিয়ে গেলে হয়ে গেছে a স্কোয়ার। তাহলে দেখো তো এটা কোন কন্ডিশনে আছে। আচ্ছা আরেকটা লাইন করি, তাইলেই বুঝে যাবে, অপশনের সাথে মিলে যাবে। a স্কোয়ার যোগ 2a ইকুয়াল 1। দেখো এটা কয় নম্বর কন্ডিশনে আছে? এটা আছে 3 নম্বর কন্ডিশনে, অর্থাৎ 3 হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? তাইলে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কনসেপ্ট একটাই, যে কেন্দ্র হতে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। তো আমরা এটা ইজিলি করে ফেললাম। তো চলো পরের প্রশ্ন সলভ করি। আমরা কনসেপ্টগুলো এমনভাবে করব এবং এত পরিমাণ এমসিকিউ প্র্যাকটিস করব যেন এগুলো আমাদের কাছে পানি ভাত মনে হয়। দেখো এই সরলরেখাটা এত বৃত্তকে স্পর্শ করলে কে এর মান কত? তাইলে বলো এটা কত সালে আসছে? দেখছো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, বুটেক্সেও আসছে। তার মানে আমি এটার কেন্দ্র বের করি। ফার্স্টে কেন্দ্র হচ্ছে এক্স এর সহগ -8, -2 দ্বারা ভাগ করলে হবে 4, ওয়াই এর সহগ -2, -2 দ্বারা ভাগ করলে হবে 1। ঠিক তেমনি হবে ব্যাসার্ধ আর হবে রুট ওভার 4 এর উপর স্কোয়ার মানে 16, 1 এর উপর স্কোয়ার মানে 1, মাইনাস হবে ভাইয়া কত? 4। অর্থাৎ আমি এখান থেকে দেখতে পাচ্ছি ভাইয়া আসতেছে রুট ওভার 13। তাইলে আমরা জানি কেন্দ্র হতে লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। দ্যাট মিন্স এটা যদি এখানে বসাই দিই 3 4 12 যোগ কে -1 ডিভাইডেড বাই রুট ওভার 3 এর উপর স্কোয়ার মানে 9, আর দেখো ওয়াই এর সহগ আছে কে, তার মানে কে স্কোয়ার ইকুয়াল আমরা পাচ্ছি এখানে রুট ওভার 13। তাইলে আমরা এখান থেকে দেখো পাচ্ছি 11 প্লাস কে ইকুয়াল প্লাস মাইনাস √13 ইন্টু রুট ওভার 9 প্লাস কে স্কোয়ার। তো আমরা এবার কি করব? আমরা এবার বর্গ করে দিব, অর্থাৎ বর্গ করলে পাবো 121 যোগ 2 ইন্টু 11 ইন্টু কে মানে 22কে যোগ কে স্কোয়ার, অর্থাৎ আমরা এখানে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙলাম। রুট ওভার 13কে যদি স্কোয়ার করা আসবে 13 গুণ 9 প্লাস কে স্কোয়ার। এবার তোমরা হচ্ছে গুণ করে দাও, এক পাশে নিয়ে আসো, কাজ হয়ে যাবে। 13 গুণ 9 মানে 117, আর এখানে পাচ্ছি 13 কে স্কোয়ার। তো দেখো এইখানে আছে শুধু কে স্কোয়ার, ওইটা ওই পাশে নিলে আসতেছে কি ভাইয়া? আসতেছে হচ্ছে 12 কে স্কোয়ার। দেন দেখো এখানে আছে 22 কে, ওইটা ওই পাশে নিয়ে যাই আমরা, তাহলে -22 কে। আচ্ছা এখানে 2 লেখাটা খারাপ হয়েছে, আমি মুছে দিই। দেখো 22 কে। এবার বলো এখানে আছে 121 আর এখানে আছে ভাইয়া কত? 117, তাহলে এইটা ওই পাশে চলে গেলে হবে -4 ইকুয়াল 0। তো আমরা এখান থেকে লিখতে পারবো অতএব 2 দ্বারা ভাগ করলে 6 কে স্কোয়ার -11 কে -2 ইকুয়াল 0। তো এতদূর পর্যন্ত বুঝতে পারছি আশা করি। এইবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে
ক্যালকুলেশন করে কে এর মান বের করা, অর্থাৎ মিডিল ফ্যাক্টর করা। তো এটা তোমাদের বাসার কাজ দিয়ে দিলাম, HW তোমরা অবশ্যই করে নিবা। এবং এই প্রশ্নগুলো দেখো আসছে কিন্তু বুটেক্সে আসছে এবং ঢাকা ইউনিভার্সিটিতে অনেক আগে আসছে। তো মেইনলি এগুলা প্রশ্ন একটু বড়, তোমরা ক্যালকুলেশন করে দেখো এটার মধ্যে কোনটার ক্ষেত্রে মিলে। আমি দেখো এখানে যদি একটু চেক দিই, অপশন চেক দিয়েও তুমি কিন্তু এখানে মিলাইতে পারো। দেখো 6 × 2 এর উপর স্কোয়ার মানে 4, 4 × 6 = 24, বিয়োগ 22 বিয়োগ 2 মানে প্রথম 2 এর ক্ষেত্রে মিলে যাচ্ছে। তার মানে হয় এটা হবে অথবা 4 নম্বরটা হবে। এবার তোমরা এই 1/6 বসায় দেখো কোন ক্ষেত্রে মিলে, যে কোনো একটা ক্ষেত্রে দেখবা মিলবে, হয় 1/6 বসাইলে মিলবে অথবা -1/6 বসাইলে মিলবে। তো অ্যান্সার হবে এ এবং হচ্ছে ডি এর মধ্যে, এ এবং সি এর মধ্যে একটা। তো তোমরা অ্যান্সারটা অবশ্যই ভাইয়াকে কমেন্ট বক্সে জানাবা। তো যেহেতু 2 বসায় মিলতেছে, তোমাদের কাজ হচ্ছে 1/6 বসায় দেখবা অথবা -1/6 বসায় দেখবা 0 আসে কিনা। অবশ্যই ভাইয়াকে কমেন্ট বক্সে জানাবা যে 46-এর এ নম্বরটা অ্যান্সার নাকি সি নম্বরটা অ্যান্সার। তোমরা যদি অ্যান্সার জানাও বা রেসপন্স করো, তাহলে আমি বুঝতে পারবো ক্লাসগুলো করে তোমাদের উপকার হচ্ছে এবং তোমরা কিছু না কিছু বুঝতে পারতেছো। বুঝছো? আশা করি বুঝছো। তো চলো পরের পেজে কি আছে দেখি। কে এর মান কত হলে এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করে? দেখো রাজশাহী ইউনিভার্সিটি 16-17, বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে আসছে 8, 17, 18, 16, 17। এই দেখো প্রশ্নটা বলছে কে এর মান কত হলে এত রেখাটা এত বৃত্তকে স্পর্শ করে। তাহলে ফার্স্টে এই বৃত্তের কেন্দ্র বের করি। কেন্দ্র আমি পাচ্ছি এইখানে, দেখো এটা এই পাশে নিয়ে আসলে -10x, তাকে -2 দ্বারা ভাগ করলে হবে 5,0। ব্যাসার্ধ এটার পাবো হচ্ছে ভাইয়া 5। কারণ কি দেখো তো, এইখানে কেন্দ্রটা কোথায় স্পর্শ করছে? ওয়াই অক্ষকে স্পর্শ করছে, আচ্ছা এক্স অক্ষকে স্পর্শ করছে আর কি, যার কারণে ওয়াই এর মান 0। তো আমরা জানি কেন্দ্র যখন এক্স অক্ষকে স্পর্শ করে তখন ব্যাসার্ধটা ভাই কি হয় দেখো তো, এই যে এটা হবে, এবং তুমি বের করে দেখো এই জিনিসই আসবে। বুঝছো? তাইলে এবার বলো, আমরা এখানে কেন্দ্রটা বসাই দিই, তাহলে পাচ্ছি 3 × 5 = 15 যোগ 0 মাইনাস কে ডিভাইডেড বাই √3 এর উপর স্কয়ার মানে 9, 4 এর উপর স্কয়ার মানে 16 ইকুয়াল এখানে 5। তাহলে আমরা বলতে পারবো 15 মাইনাস কে ইকুয়াল ±25, কারণ এখানে দেখো 5 আছে, এই যে √9 যোগ 16 মানে কত? √25, তার মানে এটা হচ্ছে 5, গুণ করে দিলে 25 আসে, এবং হচ্ছে যেহেতু আমি মডুলার সরাই ফেলছি তাই ±25 আসছে। অতএব আমি বলতে পারবো 15, এই দেখো এটা এই পাশে চলে আসলে +-25 ইকুয়াল কে। অতএব কে এর মান একবার 15 থেকে 25 বাদ দাও অর্থাৎ -10, এবং একবার যোগ করো অর্থাৎ 40। তার মানে আমি বলতে পারবো কে সমান সমান -10 অথবা 40। আচ্ছা, এই যে বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তোমরা কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাইলে আমরা আশা করি এই টাইপের যে কোনো প্রশ্ন আমাদের দিক না কেন আমরা ইজিলি সলভ করতে পারবো। তাইলে যে কোনো অজানা রাশির মান আমাদেরকে বের করতে দিতে পারে। স্পর্শ করার শর্ত কি? কোনো একটা সরলরেখা বৃত্তকে যে বৃত্তের কেন্দ্র হতে ওই সরলরেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। আশা করি তোমরা ক্লিয়ার এবং পারবা এই টাইপ থেকে। তো চলো পরের স্লাইডে কি আছে। এবার আমরা দেখব স্পর্শকের শর্ত হতে বৃত্তের সমীকরণ। দেখো প্রথম প্রশ্নটা আমরা সলভ করি, তাহলে টাইপটা ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্নে বলছে 4,3 কেন্দ্র বিশিষ্ট এবং এত সরলরেখা কি স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ। তার মানে তোমাকে দেখতে হবে যে এইখানে যে কেন্দ্রগুলো আছে সেগুলোর মধ্যে, মানে এখানে যে বৃত্তগুলো আছে সেগুলোর কেন্দ্র হইতে হবে 4,3। অর্থাৎ দেখি আমরা কোন ক্ষেত্রে 4,3 পাই। এখানে পাচ্ছি -4,3, তার মানে এটা হবে না, আগেই বাদ। 2 নম্বরটায় আমি দেখছি 4,3 হচ্ছে, আচ্ছা হওয়ার চান্স আছে। 3 নম্বরে দেখো -4, -3 হচ্ছে, মানে এটাও হবে না। এখন 4 নম্বরে দেখো, 4 নম্বরে আসতেছে 4,3, তার মানে এটাও হওয়ার চান্স আছে, অর্থাৎ বি আর ডি এর মধ্যে হবে। আমাদের কেন্দ্র অলরেডি মিলে গেছে। তো আমরা কি জানি? কেন্দ্র হতে সরলরেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হবে, তাইলে অ্যান্সার ডান। তো আমরা কেন্দ্র হতে সরলরেখার লম্ব দূরত্ব বের করি, তো তাহলে হবে 5 × 4 -12 × 3 যোগ 3 ডিভাইডেড বাই √5 এর উপর স্কয়ার মানে 25, 12 এর উপর স্কয়ার মানে 144। তো এইখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি দেখো
4 5 20 যোগ 3 মানে 23। এখান থেকে আমরা হচ্ছে 3 বার কত বাদ দিচ্ছি ভাইয়া 36 মানে -13 ডিভাইডেড বাই হবে 13, কারণ এখানে আসবে √169, √169 মানে ভাইয়া 13, মডুলাসের কারণে এটা হয়ে যাবে +1। তো আমি দেখি তো এই ক্ষেত্রে ব্যাসার্ধের মান কত। এই ক্ষেত্রে ব্যাসার্ধের মান r = 4 এর উপর স্কয়ার 3 এর উপর স্কয়ার মানে 25 বিয়োগ এখান থেকে পাচ্ছি 24 মানে 1। তার মানে দ্বিতীয়টার ক্ষেত্রে আমার ব্যাসার্ধও মিলছে এবং হচ্ছে কেন্দ্রও মিলছে। তার মানে অ্যান্সার হবে কোনটা ভাইয়া? অ্যান্সার হবে 2 নম্বরটা। তুমি এইটার ক্ষেত্রে আর এর মান বের করো তো, দেখো কত আসে। এই যে 16 আর 9 25, এই যে মাইনাসে মাইনাসে +24, তার মানে পাবা 7। দ্যাটস ওয়াই ভাইয়া কি হবে, এটা অ্যান্সার হবে না। কোনটা অ্যান্সার হবে? বি নম্বরটা। কারণ আমি দেখলাম কেন্দ্র হতে এই সরলরেখার লম্ব দূরত্ব 1, আর এইটার ক্ষেত্রেও ব্যাসার্ধ পাচ্ছি 1, তার মানে কেন্দ্র হতে সরলরেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। মিলে গেছে না? গেছে। তাইলে এটাই অ্যান্সার। ক্লিয়ার? ঢাকা ইউনিভার্সিটি 19-20 আসা প্রশ্ন, রিসেন্ট টাইমে আসছে। তো চলো পরের এমসিকিউটা দেখো। কোন বৃত্তের সমান্তরাল দুইটা স্পর্শকের সমীকরণ এত হলে বৃত্তের ব্যাসার্ধ কত? আগে তোমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার করি। ধরো এইটা একটা বৃত্ত, এই বৃত্তে দুইটা সমান্তরাল স্পর্শক আছে। ভালো কথা, ধরো এই যে একটা স্পর্শক আমি লিখলাম এবং ধরো এই যে একটা স্পর্শক লিখলাম, যেই দুইটা স্পর্শক কি পরস্পর সমান্তরাল। ভালো কথা। তো এই যে ধরো প্রথম স্পর্শকটার সমীকরণ দেওয়া আছে 2x - 4y - 9 = 0। তো এইটাও এর হচ্ছে সমান্তরাল। তো একই রকম ফরম্যাটে আমরা বানাই। এটাকে যদি 2x আনতে হয় 3 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলাম, তাহলে 2x 3 দ্বারা ভাগ করলে হবে -4y + 7/3 = 0। এখন বলো তো এইটা যদি একটা ভাইয়া কি হয়, সমান্তরাল স্পর্শক হয় এই দুইটা, তার মানে আমি কি বলতে পারবো না এইখান থেকে এই যে এতটুকু কি নির্দেশ করে? এতটুকু নির্দেশ করে হচ্ছে ব্যাস, বা পুরাটুকু আমি ডি বলতে পারি। বলো তো ডিটা অ্যাকচুয়ালি কি? ডি হচ্ছে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। আমরা কি সরলরেখাতে এই কনসেপ্ট দেখছি না? দেখছি, বুয়েটে আসা প্রশ্ন কিন্তু দেখো সরলরেখায় আমরা দেখছি। তাইলে আমি লিখতে পারবো ডি ইকুয়াল কি ছিল, মডুলাস C1 - C2, অর্থাৎ ধ্রুবক পদ বিয়োগ। তো ধরো আমি এই ধ্রুবক পদ থেকে ওইটা বিয়োগ দিচ্ছি, তাহলে আমি লিখতে পারবো অতএব 7/3 বিয়োগ আবার -9, তাহলে মাইনাসে মাইনাসে +9 ডিভাইডেড বাই √x এর সহগের স্কয়ার y এর সহগের স্কয়ার, অর্থাৎ 2 এর উপর স্কয়ার যোগ -4 এর উপর স্কয়ার। তাইলে এইখান থেকে দেখো তো আসতেছে কত, উপরে ক্যালকুলেশন করো 3 7 এবং 3 নং হচ্ছে 27 ডিভাইডেড বাই এখানে আসতেছে √20। তাইলে আমরা এখানে পাচ্ছি 27 আর হচ্ছে 7 34/3 ইন্টু 1/√20। তাইলে এটা পাইলাম। এটা কার মান ভাইয়া? ডি এর মান। কিন্তু আমাদের প্রশ্নে চাইছে কি দেখো তো, ব্যাসার্ধ কত। অতএব আমি বলতে পারবো অতএব আর ইকুয়াল ব্যাসার্ধ। ব্যাসের কি ভাইয়া? অর্ধেক, তার মানে এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। অতএব 34 ভাগ দেখো 3 দুগুণে 6 ইন্টু √20। তো এইটাই যদি অপশনে দেওয়া থাকে তাহলে এটাই তো দাগাবা। যদি আর একটু শর্ট ফর্মে থাকে তাহলে তোমরা একটু ছোট করে নিবা ক্যালকুলেশন করে। যেমন √20 কে লেখা যায় 4 × 5, তার মানে √4 মানে 2, অর্থাৎ নিচে আসবে 12 × √5। তাহলে কাটাকাটি করবা 2 দ্বারা, তাহলে সর্বসাকুল্যে এখান থেকে আসবে ভাইয়া 17 ডিভাইডেড বাই 6√5। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো কোনো কিছুর ভুল আছে কিনা। আশা করি ক্যালকুলেশন ঠিক আছে। তোমরা কনসেপ্টটা বুঝতে পারছো কি? এবং এটা মনে হয় সম্ভবত বুয়েটের রিটেনে আসা প্রশ্ন। তাইলে দুইটা সমান্তরাল যদি স্পর্শক থাকে তাহলে আমরা সেইখান থেকে ইজিলি ভাইয়া ব্যাসার্ধ বের করতে পারবো। কারণ আমরা জানি দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্বটাই ব্যাস নির্দেশ করে, আর ব্যাসের অর্ধেকই হচ্ছে ব্যাসার্ধ। খুবই সুন্দর কনসেপ্ট, কিন্তু খুবই সুন্দর কনসেপ্ট, এবং ঢাকা ইউনিভার্সিটির রিটেনের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজ আ টিচার আমাকে যদি কেউ বলে যে আপনি এই প্রশ্নটা দিবেন কিনা, বা ঢাকা ইউনিভার্সিটির রিটেনের জন্য এটা যুক্তিটা মানে যৌক্তিকতাটা আসলে কতটুকু, তাহলে আমি বলবো এই প্রশ্নটা দেন আর কি, এটা দেওয়া উচিত। তো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবা। তো চলো এরপরে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে স্পর্শকের সমীকরণ।
এখন স্পর্শকের সমীকরণ অনেক কয়টা ক্ষেত্র থেকে বের করা যায়, যেমন প্রথমটা বলছি স্পর্শক হওয়ার শর্ত থেকে। আচ্ছা, স্পর্শক হওয়ার শর্ত কি ছিল? কেন্দ্র হতে ওই সরলরেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। দেখো এখানে একটা বৃত্ত দেওয়া আছে এবং বলছে কি, দেখো এই বৃত্তের অঙ্কিত স্পর্শক এত রেখার সমান্তরাল। তো আমি তোমাকে একটু চিত্রটা এঁকে বোঝাই। ধরো এ একটা বৃত্ত, আমাকে বলছে এত বৃত্তের অঙ্কিত স্পর্শক এত রেখার সমান্তরাল। তাহলে বলো তো এর স্পর্শক অ্যাকচুয়ালি কয়টা পাওয়া সম্ভব? দুইটা পাওয়া সম্ভব, এই যে একটা এবং ধরো এই যে একটা, দুইটা স্পর্শক পাওয়া সম্ভব। এবং এই দুইটা স্পর্শক কার সমান্তরাল হবে দেখো তো? এই যে আমাদেরকে প্রশ্নে বলে দিচ্ছে 5x - 12y, এই 9টা এই পাশে আসলে হবে -9 = 0। তো আমাকে প্রশ্নটা এক্স্যাক্টলি বলছে এত বৃত্তের স্পর্শক বের করতে যা হবে এই রেখার সমান্তরাল। তো এই রেখার সমান্তরাল দুইটা স্পর্শক পাওয়া সম্ভব, একটা হচ্ছে এটা এবং একটা হচ্ছে ওইটা। তো বলো তো এর সমান্তরাল স্পর্শক সেটা কি হবে? অতএব আমি লিখলাম সমান্তরাল স্পর্শক, তার মানে x এর টার্ম এবং y এর টার্মটা সেম থাকবে, অর্থাৎ 5x - 12y + k = 0। এখন বলো তো আমরা কিভাবে এই k এর মানটা বের করলে আমার স্পর্শক সমীকরণ বের হয়ে যাবে? এই যে কেন্দ্র হতে লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। তাইলে আমরা এই বৃত্তের কেন্দ্র বের করি। কেন্দ্র কত ভাইয়া? এই যে দেখো কেন্দ্র হবে এখানে, যদি -8 কে -2 দ্বারা ভাগ করো 4, -10 কে -2 দ্বারা ভাগ করলে হবে 5, আর ব্যাসার্ধ আর হবে √4 এর উপর স্কয়ার মানে 16 যোগ 5 এর উপর স্কয়ার মানে 25। আর এই দেখো -8 আছে, যেহেতু -c তার মানে মাইনাসে মাইনাসে +8 হয়ে যাবে। আশা করি কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় তোমাদের কাছে পানি ভাত। তাহলে আসবে √49 বা যেটাকে আমরা বলতে পারবো 7। তার মানে আমি এখন বলতে পারি যে কেন্দ্র হতে এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কার সমান? ব্যাসার্ধের সমান। অতএব সত্যমতে 7 = দেখো এটা যদি এখানে বসাই দিই তাহলে পাচ্ছি 4 × 5 = 20 বিয়োগ 5 × 12 = 60 যোগ k ডিভাইডেড বাই এখানে আসবে √169, অর্থাৎ 5 এর উপর স্কয়ার মানে 25 যোগ 12 এর উপর স্কয়ার মানে 144। ক্যালকুলেশন আমি ভেঙে ভেঙে বলতেছি, এমনিতেও তোমাদের বুঝতে পারার কথা। তাহলে দেখো এইবার এখান থেকে লেখা যায় k - 40 ডিভাইডেড বাই √169 মানে কত ভাইয়া? এটার মানে হচ্ছে 13। তাহলে আমি লিখলাম 13 = হচ্ছে 7। এবং এই 7টা কি হয়ে যাবে ভাইয়া? প্লাস মাইনাস, কারণ আমি মডুলাস সরাই ফেলছি। অতএব k - 40 ইকুয়াল প্লাস মাইনাস 7 13 কত ভাইয়া? 5 13 65, আর এখানে হচ্ছে 13 দুগুণে 26, তাহলে 65 আর 26 যোগ করলে 91। তাহলে অতএব আমরা k এর মান পাবো এইখান থেকে। দেখো এইখান থেকে আমরা এই লাইনে চলে গেলাম তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো অ্যারো দিয়ে দিছি। একবার আমরা কি করব, এই 40টাকে ওই পাশে নিলে হবে k = প্লাস মাইনাস 91 যোগ 40। অতএব k এর মান আসবে একবার, দেখো 91 এর সাথে 40 যোগ করো তাহলে হবে 131, আরেকবার 40 থেকে 91 বিয়োগ করো অর্থাৎ -51। তো এই যে দুইটা পেয়ে গেছি, এই দুইটাই হচ্ছে ভাইয়া কিসের মান? k এর মান। অর্থাৎ এই k এর মানটা যদি ভাইয়া এইখানে বসায় দাও, অর্থাৎ কোনখানে? এই যে আমার এইখানে 1 নম্বর, এটাকে 1 নং দিলাম। 1 নংয়ে বসাই দিলে আমরা কি পাবো? এই বৃত্তে এই সরলরেখার মানে সমান্তরাল স্পর্শক আর কি পাবো। তো আমি জাস্ট হচ্ছে অ্যান্সারটি এখানে লিখে দিই। অতএব অ্যান্সার হবে 5x - 12y প্লাস k এর মান কত? k এর মান হচ্ছে একবার 131 আর একবার হচ্ছে -51, অর্থাৎ 5x - 12y -51 = 0। যদিও ক্যালকুলেশনটা তোমাদের কাছে একটু বড় মনে হইতে পারে, কিন্তু কিছু করার নাই। ঢাকা ইউনিভার্সিটির রিটেনে এই ধরনের প্রশ্নই দিবে ভাইয়া। ঢাকা ইউনিভার্সিটি এখন যে প্রশ্নগুলো করতেছে এবং আমাদের পড়াশোনার যে কন্ডিশন, আমরা 7% 8% শিক্ষার্থীও কিন্তু পাশ করতে পারতেছি না। তুমি যদি 24 সালের সিনারিও দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে যারা পাশ করছে সবাই চান্স পাইছে, কিন্তু এই পাশ করা শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। অর্থাৎ 7,000 না 8,000 ছেলেপেলে হচ্ছে পাশ করছে
এদের মধ্যে ম্যাক্সিমাম 7000 মেরিট পর্যন্ত আমি দেখছি যে চান্স হয়েছে। তার মানে বুঝতে পারছো পাস করাটাই একটা চ্যালেঞ্জ। তো এই ধরনের প্রশ্ন কিন্তু ভাইয়া দিবে, এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে এবং এমনভাবে প্র্যাকটিস করতে হবে যেন এগুলো আমরা 2 মিনিটের মধ্যে পারি, 1.5 মিনিটের মধ্যে পারি। এই ধরনের প্রশ্ন সলভ করতে কিন্তু 1.5 মিনিটের বেশি লাগার কথা না। আমি তোমাদেরকে বুঝাই দিলাম তাই একটু সময় লাগছে হয়তো, কিন্তু তোমরা নিজে করলে এর থেকে অনেক কম সময় লাগবে। তার মানে আমাদের জাস্ট কাজ হচ্ছে এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করে নিয়েছি। এরপরে দেখতেছি স্পর্শকটা হবে এই রেখার সমান্তরাল, তো আমি ধরে নিলাম আমার কাজ কি কেন্দ্র হতে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। কে এর মান বের করে নিয়েছি, বসাই দিছি। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা পজ করে আবার একটু টেনে দেখে নিবা, তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবা। এবং তারপরেও যদি ক্লিয়ার না হও একটু প্র্যাকটিস করবা অবশ্যই, তাইলে ক্লিয়ার হয়ে যাবা। চলো পরের যে প্রশ্ন, বৃত্ত এত এর স্পর্শকগুলোর সমীকরণ বের করো যারা অক্ষদ্বয়কে সমান ও বিপরীত অংশে ছেদ করে। রুয়েটে আসা প্রশ্ন, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। এই যে এই কথাটার মানে বুঝতে হবে, অক্ষদ্বয়কে সমান ও বিপরীত চিহ্নে খণ্ডন করে। বলো অক্ষদ্বয়কে যদি এমনি খণ্ডন করে তখন তার সমীকরণ বলতাম x/a যোগ y/b = 1। কিন্তু যখন বলতো অক্ষদ্বয়কে সমান অংশে খণ্ডন করে, তার মানে এই যে খণ্ডনের অংশটাকে আমি ধরতাম দুইটাই এ। কিন্তু এবার তো প্রশ্নে বলছে সমান ও বিপরীত চিহ্নে, তার মানে এটা যদি এ খণ্ডন করে এটা হবে মাইনাসে। তো আমি সর্বসাকল্যে এইখান থেকে ইকুয়েশনটা পাবো x - y = a, অর্থাৎ আমি লসাগু করে এই জিনিসটা আসছে। তাইলে এটা হচ্ছে আমার কি ভাইয়া সমীকরণ। এখন দেখো তো এখানে কি বলছে, বলছে স্পর্শকগুলোর সমীকরণ বের করতে। তো ভালো কথা, আমরা এই বৃত্তের কেন্দ্র বের করি। কেন্দ্র হচ্ছে আমরা পাচ্ছি -2,4। এবার ব্যাসার্ধ যদি বের করি তাইলে হবে 4 + 16 - 2, তার মানে এখান থেকে আসতেছে √18। আচ্ছা তাইলে বলো আমরা জানি এবার কি কেন্দ্র হতে লম্ব দূরত্ব কার সমান, ব্যাসার্ধের সমান। তো আমরা কেন্দ্র হতে এই সরলরেখার লম্ব দূরত্ব বের করি। তার মানে -2 - 4 - a ডিভাইডেড বাই √2 ইকুয়াল কার সমান, ব্যাসার্ধের সমান, অর্থাৎ √18। তার মানে আমি পাচ্ছি -6 - a ইকুয়াল +- দেখো √18 × √2 মানে √36, যেটাকে আমরা লিখতে পারবো 6। তার মানে লেখা যায় -6 - a ইকুয়াল +- 6। অতএব আমি লিখতে পারবো -a ইকুয়াল +- 6 + 6। তার মানে অতএব লেখা যায় -a ইকুয়াল, এইখান থেকে যদি প্লাস নিই 6 + 6 মানে 12, অতএব a এর মান আসবে হচ্ছে -12। 1 নম্বর শেষ, মানে এর একটা মান আমরা বের করে ফেলছি অলরেডি। তাইলে বলো আরেকটা মান কিভাবে বের করব, এখানে মাইনাস মান নিব। তাহলে আমরা লিখতে পারবো -a ইকুয়াল -6 + 6 মানে 0, অতএব a ইকুয়াল 0। তার মানে এর কয়টা মান, এর দুইটা মান, একবার 0 একবার -12। এইটা জাস্ট এখানে বসায় দাও। অতএব সমীকরণ হবে x - y = 0 আর x - y মান পাচ্ছি -12, এটা এই পাশে আসলে হবে +12 = 0। তাহলে এই দুইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সমীকরণ। এই দুইটাই কি ভাইয়া, কাঙ্ক্ষিত সমীকরণ, অ্যান্সার। বুঝতে পারছো? তাইলে আমরা জাস্ট কি করলাম, এখানে দুইটা হিন্টস দিই। একটা হচ্ছে সমান ও বিপরীত চিহ্নে খণ্ডন করে, এই জন্য একটা এ ধরছে একটা -এ ধরছি। এর পরের কন্ডিশনটা সেম, কেন্দ্র হতে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। তো এই ম্যাথগুলা তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবা। এগুলো মেনলি ঢাকা ইউনিভার্সিটির রিটেনেই দিবে আর কি, বুঝছো? এমসিকিউতে এরকম 2-3টা স্টেপের ম্যাথ খুব কম দেয়, তারপরে দেওয়ার চান্স আছে, ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবা। তো চলো পরেরটা কি বলতেছে। পরেরটা হচ্ছে স্পর্শকের সমীকরণ বের করতে বলছে বৃত্তের উপরস্থ বিন্দু থেকে। অর্থাৎ এতক্ষণ আমরা যেগুলো বের করলাম সেগুলো হচ্ছে নানান কন্ডিশন আমাদেরকে দিয়ে দিছিল। এইবার আমাদেরকে বৃত্তের উপরস্থ একটা বিন্দু দিবে, দিয়ে বলবে স্পর্শকের সমীকরণ কত। সে টু সে আমি বললাম এই যে এটা হচ্ছে বৃত্তের উপরস্থ বিন্দু, এবার আমাকে বলবে এই যে এই স্পর্শকটার সমীকরণ বের করো। তো এটা কি খুব কঠিন জিনিস? খুব কঠিন জিনিস না। তো এই বিন্দুটাকে ধরো বলতেছে x1, y1 বিন্দু। তাইলে আমার স্পর্শকের সমীকরণটা কি হবে আমি তোমাকে বুঝাই দিই। চলো পরের পেজে আমাদের বেসিক সহকারে দেওয়া আছে। আমাদের কাজ এই যে দেখো একটা বিন্দু দেওয়া আছে x1, y1,
এই স্পর্শকটা সমীকরণ বের করতে বলছে। তো আমরা কি করব, বৃত্তের সমীকরণে যে জায়গাতে এক্স স্কোয়ার আছে ভাইয়া সেই জায়গাতে বসাবো এক্স ইন্টু ওই বিন্দুর ভুজ মানে x1, ওয়াই স্কোয়ারের জায়গাতে বসাবো ওয়াই ইন্টু ওই বিন্দুর কোটি মানে কি y1, এরপরে এক্স এর জায়গায় বসাবো এক্স প্লাস ওই বিন্দুর ভুজ অর্থাৎ x1/2, ওয়াই এর জায়গাতে বসাবো ওয়াই প্লাস y1/2, অর্থাৎ এই কয়টা অপারেশন যদি আমরা করি তাইলে আমরা কি পেয়ে যাব ভাইয়া, এই বৃত্তের স্পর্শকের সমীকরণ পেয়ে যাব। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো চলো পরের এমসিকিউ। এত বৃত্তের উপরস্থ এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে আসছে। তাইলে বলো আমাদের কাজ কি, এখানে জাস্ট এক্স স্কোয়ারের জায়গায় এক্স ইন্টু x1 অর্থাৎ এক্স ইন্টু x1 মানে কত 3 যোগ ওয়াই ইন্টু y1 অর্থাৎ -1। তারপরে দেখো আমরা লিখব এখানে আছে -2 ইন্টু এক্স যোগ x1 মানে 3/2, দেন হচ্ছে 6 ওয়াই যোগ y1 মানে -1/2 প্লাস 2 ইকুয়াল 0। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 3x মাইনাস ওয়াই, এই টু কাটাকাটি হলে হবে -x প্লাস 3, এখানে দেখো 2 দ্বারা কাটলে হবে 3 ইন্টু ওয়াই মাইনাস 1 যোগ 2 ইকুয়াল 0। তো আমরা একটু ক্যালকুলেশন করি, এখান থেকে আসতেছে 3x, এখান থেকে আসতেছে -x, এখানে -y, এখান থেকে পাচ্ছি +3y, এবং দেখো এখান থেকে আসতেছে -3, এখান থেকেও আসতেছে -3 প্লাস 2। অর্থাৎ তোমাদের কাছে ক্যালকুলেশনটা একটু জটিল লাগতে পারে, তোমরা যেভাবে আসো ওইভাবে গুণ করে দিবা। আমি কি করছি, আগে চাচ্ছিলাম এক্স গুলাকে একসাথে লেখার জন্য, ওয়াই গুলাকে একসাথে লেখার জন্য, এই জন্য এইভাবে গুণ করছি। তোমরা তোমাদের মতো গুণ করেও মিলে যাবে। তাহলে দেখো এখান থেকে আসতেছে 2x যোগ 2y, এবং এইখান থেকে দেখো -6 যোগ 2 মানে -4 ইকুয়াল 0। তো এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি হবে x যোগ y -2 ইকুয়াল 0। তার মানে x যোগ y -2 ইকুয়াল 0 কয় নম্বর অপশনে আছে? এ, দেখো এ নম্বর অপশনে আছে। বুঝতে পারছো? তার মানে আমাদের কাজ কি, জাস্ট ওই বিন্দুটা বৃত্তের সমীকরণে বসাই দিব। কিভাবে? এক্স স্কোয়ারের জায়গায় এক্স x1, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই y1, এক্স এর জায়গায় এক্স যোগ x1/2, ওয়াই এর জায়গায় ওয়াই যোগ y1/2, এই কয়টা কাজ করলে আমাদের স্পর্শকের সমীকরণ হয়ে যাবে। তো চলো পরের এমসিকিউ। পরের এমসিকিউ এই যে এত বৃত্তের এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ, ষষ্ঠে আসা প্রশ্ন। তো এটা আর করাই দিচ্ছি না, এটা তোমাদের বাসার কাজ HW। তোমরা অবশ্যই ভাইয়াকে কমেন্ট বক্সে অ্যান্সার জানাবা যে 54 নম্বরের কত নম্বরটা অ্যান্সার। এখানে 5টা অপশন আছে, তো তোমরা অবশ্যই জানাবে। এবং যেহেতু ষষ্ঠে আসা প্রশ্ন, আমি বলছি ষষ্ঠের প্রশ্নগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবো আমরা বেসিক বিল্ড আপের জন্য, তাই অবশ্যই তোমরা অ্যান্সার জানাবা। তো চলো এইবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট দেখব, এই জিনিসটার দিকে একটু ফোকাস দিই। এখানে একটা বৃত্ত আঁকা আছে, তো এই বৃত্তটা দিয়ে আসলে আমরা এখন কি করতে যাচ্ছি এইটার দিকে একটু তোমরা মনোযোগ। তো এইখানে আমরা এবার যে জিনিসটা দেখব, দেখো এখানে আমরা যদি এই যে এরকম একটা রেখা টানি, এটা কি হয়ে যাবে বলো তো? এটা হয়ে যাবে এই বৃত্তের স্পর্শক। এই বিন্দুটাকে আমরা বলতেছি স্পর্শ বিন্দু। কি বিন্দু? স্পর্শ বিন্দু। আচ্ছা, লেখা খুব চিকন হয়ে গেছে, আমি একটু চেঞ্জ করে নিই কালিটা। দেখো এবার দেখো, এটা আমরা জানি স্পর্শ বিন্দু, এবং এই যে এটা পাইলাম এটা হচ্ছে আমাদের কি ভাইয়া? স্পর্শক। তো আমরা চাচ্ছি এবার নতুন একটা জিনিস বের করব, যে জিনিসটাকে আমরা বলতেছি স্পর্শকের ওপর লম্ব, বা যেটাকে আমরা বলবো অভিলম্ব। অর্থাৎ এই যে কোণ, এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাইলে এই যে স্পর্শকের উপর লম্ব পাইলাম, এটাকে বলা হয় ভাইয়া অভিলম্ব। কি লম্ব ভাইয়া? অভিলম্ব। তার মানে আমরা বুঝলাম আমাদেরকে যদি অভিলম্ব বের করতে দেয় সেটা হবে স্পর্শকের উপর লম্ব এবং স্পর্শ বিন্দুগামী। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো চলো পরে দেখো একটা প্রশ্ন আছে, এটা সলভ করার জন্যই মেইনলি আমরা এই কনসেপ্টটা দেখলাম। এইখানে বলছে এত বৃত্তের এত বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সমীকরণ কোনটা? তো ফার্স্টে আমি স্পর্শক বের করি। তাহলে বলো এক্স ইন্টু x1 অর্থাৎ 3 যোগ ওয়াই ইন্টু y1 অর্থাৎ 2 যোগ 13, আচ্ছা ইকুয়াল 13। তাহলে 3x প্লাস 2y মাইনাস 13 ইকুয়াল 0। এটা কার সমীকরণ? এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ।
আমি শর্ট ফর্মে লিখছি, তোমরা বুঝে নিও। এরপরে দেখো তো অভিলম্ব চাইছে যেহেতু, তার মানে আমাদের স্পর্শকের উপর লম্বের সমীকরণ বের করতে হবে। তো লম্বের সমীকরণ বের করার ফর্মুলাটা কি ছিল? ওয়াই এর সহগটা যাবে এক্স এর জায়গায় অর্থাৎ 2x, এক্স এরটা যাবে ওয়াই এর জায়গায় অর্থাৎ 3y, প্লাস দিব কে ইকুয়াল, এবং আমাদের যে কাজ ছিল সেটা হচ্ছে মাঝখানে যদি প্লাস থাকে হয়ে যাবে মাইনাস, ইকুয়াল 0। বলো তো এটা কোন বিন্দুগামী? এই যে এই চিত্রটার দিকে তাকাও, 3,2 বিন্দু হবে না এটা অনুসারে? অর্থাৎ যেই বিন্দুতে স্পর্শক বের করছে ওই বিন্দুগামী, অর্থাৎ 3,2। তার মানে এটা যদি এখানে বসাই দিই হবে 6 - 6 যোগ কে ইকুয়াল 0, অতএব কে এর মান 0। তার মানে আমি পাচ্ছি রেখাটা হবে 2x - 3y ইকুয়াল 0। এটাই হচ্ছে আমাদের যেই ভাইয়া কি দেওয়া আছে অভিলম্ব, সেই অভিলম্বের সমীকরণ। তাহলে কি আসছে এটা ভাইয়া? 2x - 3y ইকুয়াল 0। কিন্তু এখানে তো দেওয়া নাই, দেখো তো এই যে এটাকে যদি আমরা একটু মাইনাস দ্বারা গুণ করি হবে 2x - 3y ইকুয়াল 0। অর্থাৎ আমাদের ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, বুঝছো? কিন্তু অ্যান্সার দেখে অনেকে মনে করতে পারে এখানে প্রশ্নে অ্যান্সারই নাই, কিন্তু অ্যান্সারটা আছে, একটু অন্যভাবে দেওয়া আছে। অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করলে এই জিনিসটা আসবে, এইটা যা এটাও একই কথা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাইলে আমাদের যদি অভিলম্বের সমীকরণ বের করতে দেয় আমরা বের করতে পারবো না। অর্থাৎ আমরা ফার্স্টে স্পর্শকের সমীকরণ বের করব, এবং স্পর্শকের ওপর লম্ব রেখা এবং ওই বিন্দুগামী, ওইটাই হচ্ছে অভিলম্বের সমীকরণ। আশা করি ক্লিয়ার। চলো পরের পেজে কি আছে। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। একটা চিত্র দেওয়া আছে, ধরো এই যে একটা বিন্দু, এই বিন্দু হতে ধরো আমরা কি করলাম, এই যে একটা বৃত্তের স্পর্শক টানলাম, ধরো এই যে এই বিন্দুতে গিয়ে কি করছে ভাইয়া? স্পর্শ করছে। ঠিক তেমনি ভাবে আমরা এইখানেও ধরো এই যে এই বিন্দুতে গিয়ে ধরো কি করছে ভাইয়া? স্পর্শ করছে। তাইলে এই যে এই বিন্দুটাকে আমি পি বিন্দু বলতেছি, এটা ধরো এ বিন্দু এবং এটা হচ্ছে বি বিন্দু। তো আমার এই যে পি এ ইকুয়াল হবে পিবি ভাইয়া, অর্থাৎ আমার যে কোনো বিন্দু হতে স্পর্শকের দৈর্ঘ্যটা হয় ভাইয়া সেম। এটার একটা প্রমাণ আছে, তবে প্রমাণের দিকে আমরা যাব না, তোমরা জাস্ট এই জিনিসটা মাথায় রেখো যে যে কোনো বিন্দু হতে স্পর্শকের দৈর্ঘ্যটা ভাইয়া কি হয়? সেম হয়। এবং সেটা কত? এই দেখো পরের পেজে আমাদের দেওয়া আছে। অর্থাৎ আমরা কি করব? জাস্ট ওই বিন্দুটা বৃত্তের সমীকরণে বসাই দিব, দিয়ে রুট করে দিব, তাইলেই স্পর্শকের দৈর্ঘ্য পেয়ে যাব। দ্যাট মিনস এইখানে ধরো বৃত্তের সমীকরণটা যদি x² যোগ y² যোগ 2gx যোগ 2fy যোগ c ইকুয়াল 0 হয়, আমার এই যে এতটুকু দৈর্ঘ্য অর্থাৎ পি এ ইকুয়াল হবে, যদি এই বিন্দুটা x1, y1 হয় তাইলে হবে রুট ওভার, কি করব আমরা? জাস্ট এই বিন্দুটা বসাই দেব, অর্থাৎ x1² যোগ y1² যোগ 2gx1 যোগ 2fy1 যোগ c। এই দেখো এটাই হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। তো এই কথাটা এখানে লেখা আছে যে আমরা কি x1, y1 বিন্দু হতে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হবে d ইকুয়াল রুট ওভার x1² যোগ y1² যোগ 2gx1 যোগ 2fy1 যোগ c। আচ্ছা, এটা হবে ভাইয়া 2fy1। ক্লিয়ার? তার মানে আশা করি তোমরা ওভারঅল জিনিসটা বুঝতে পারছো। তার মানে এই যে এতটুকু স্পর্শকের দৈর্ঘ্য এবং এতটুকু স্পর্শকের দৈর্ঘ্য সেম, এবং সেইটার ফর্মুলা হচ্ছে এইটা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো চলো পরের পেজে কি আছে। বলছে 1, -1 বিন্দু থেকে এত বৃত্ত অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। তো অনেকে কি করবে? ডিরেক্ট এই বিন্দুটা বসাই দিয়ে রুট করে দিবে। যদি এটা করো তাহলে ভুল হবে। কেন? দেখো এইখানে বৃত্তের কি আদর্শ ফরম্যাটে ছিল না, x² এবং y² সহগ কত ছিল? 1 ছিল। তাই আমাদের এএমসিকিউ গুলাতেও আগে x² এবং y² এর সহগগুলাকে 1 বানাইতে হবে। তাহলে 1 বানাইতে হলে 2 দ্বারা ভাগ, অর্থাৎ x² যোগ y² মাইনাস x/2 যোগ 3y/2 যোগ হাফ ইকুয়াল হবে 0। এবার আমাদের কাজ জাস্ট এই বিন্দুটা এখানে বসাই দিব। তো আমি লিখলাম অতএব স্পর্শকের দৈর্ঘ্য ইকুয়াল রুট ওভার, এই বিন্দুটা যদি এখানে বসাই দিই তাহলে 1 যোগ 1 মাইনাস 1/2, এখানে দেখো y এর মান আছে -1, মানে এটা হয়ে যাবে -3/2 যোগ হবে হাফ। তাহলে এই হাফ এই হাফ কাটাকাটি, তাহলে আমরা পাচ্ছি 2 বিয়োগ 3/2, অর্থাৎ 2 থেকে 1.5 বাদ দিলে কত হয় ভাইয়া? হাফ।
তার মানে √1/2, বা যেটাকে আমরা বলতে পারবো 1/√2। এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে আমরা বলতে পারবো এই অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 1/√2 একক। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে আমাদের জাস্ট কাজ একটা, x² এবং y² এর সহগকে 1 বানাবো, দেন হচ্ছে ওই বিন্দুটা বসাই দিয়ে রুট করব। এই দেখো, রুট করে বসাই দিছি বা বসাই দিয়ে রুট করে একই হিসাব। তো চলো পরের পেজে কি আছে। পরের পেজে বলছে জ্যায়ের দৈর্ঘ্য এবং কেন্দ্রে উৎপন্ন কোণ। তো আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করি। ধরো এই যে এটা কেন্দ্র, আমাদের কি করবে, বৃত্তের কেন্দ্র দেওয়া থাকবে। আমরা তাইলে দেখো তো এইখান থেকে এই যে এতটুকু, এটাকে কি ব্যাসার্ধ বলতে পারবো না? অবশ্যই পারবো। এবং এইখান থেকে এই যে এতটুকু, এটাও ব্যাসার্ধ বলতে পারবো। তাইলে আমরা জ্যায়ের দৈর্ঘ্যটা কিভাবে বের করব, সেটা হচ্ছে আমাদের মেন কনসার্ন। তো আমরা এখানে কয়েকভাবে বের করতে পারি। যদি আমাদের কেন্দ্র দেওয়া থাকে এবং এই যে জ্যায়ের মধ্যবিন্দু এটা দেওয়া থাকে, তাইলে আমরা কি করতে পারবো ভাইয়া, এই যে এতটুকু বের করতে পারবো। তাহলে এতটুকু যদি বের করি, এবার দেখো আমরা এখান থেকে দুইটা কথা বলতে পারি। এই যে এই বিন্দুটাকে ধরো ডি বিন্দু বললাম, এটাই এ, এটা বি। আমি বলতে পারবো বিডি ইকুয়াল কি ভাইয়া, এডি। কারণ কি, যেহেতু এটা জ্যায়ের মধ্যবিন্দু, তো আমার তো দরকার ভাইয়া এবি। তাহলে এবি সমান সমান 2 গুণ এডি অথবা 2 গুণ বিডি। তাহলে আমার আলটিমেটলি বের করা লাগবে কি এখানে, এডি এর মান অথবা বিডি এর মান। তাইলে তো এবি এর মান পেয়ে যাব। তো আমরা পারবো কিভাবে জানো, এইটা আর অর্থাৎ ব্যাসার্ধ। ধরো কেন্দ্র হতে ওই যে যেই বিন্দুতে যেটা সমদ্বিখণ্ডিত হয়, এটা দূরত্বকে যদি আমি ডি বলি, তাইলে আমরা কি বলতে পারবো না, বিডি স্কোয়ার ইকুয়াল, এ দেখো এটা কি ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। অতএব বিডি সমান সমান পাচ্ছি √r² মাইনাস ডি স্কোয়ার। তার মানে আমার তো দরকার কার মান, এই যে বিডি এর মান বের করে ফেলছি। অতএব জ্যা এবি সমান সমান 2 × √r² মাইনাস ডি স্কোয়ার। এইটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত জ্যায়ের দৈর্ঘ্য। কার দৈর্ঘ্য ভাইয়া, জ্যায়ের দৈর্ঘ্য। কিভাবে আসছে তোমরা বুঝতে পারছো? তো আমরা মনে রাখবো এইভাবে যে জ্যায়ের দৈর্ঘ্য ইকুয়াল 2 × √r ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস কেন্দ্র হতে কোনো জ্যায় যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দূরত্বের স্কোয়ার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো চলো এই জিনিসটা আমরা এইভাবে বের করতে পারবো। আর আরেকটা ভাবে বের করতে পারবো, সেটা হচ্ছে কেন্দ্রে যদি কোণ দেওয়া থাকে। তো কেন্দ্রে কোণ দেওয়া থাকলে কিভাবে বের করতে পারবো সেটা পরে দেখি। আপাতত এই কনসেপ্টটা আমরা মাথায় গেঁথে নিই। ক্লিয়ার? তো চলো এখানে দেখো বলছে এত বৃত্তের কেন্দ্র হতে ডি একক দূরবর্তী অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য। তাহলে আমি আগে ফার্স্টে বৃত্তটা আঁকাই। ভালো কথা, এই বৃত্তের কেন্দ্র, কেন্দ্র যদি আমি বের করি পাচ্ছি 0,0। তো আমি ধরে নিলাম 0, 0। এবার আমাকে বলছে দেখো এত বৃত্তের কেন্দ্র থেকে ডি একক দূরত্বে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত। তো প্রশ্নটা একদম ইজি, যদিও আমাদের চিত্র আঁকানোই লাগে না, তারপরে আমি আঁকাই দিচ্ছি। এই যে এতটুকু দূরত্বে, এটাকে বলছে ডি। এবং আমি এখান থেকে দেখতে পাচ্ছি এইটার হচ্ছে ভাইয়া ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ পাচ্ছি আমি এ। তাহলে তো আমি বলে দিতে পারবো অতএব এ বি অর্থাৎ কিসের দৈর্ঘ্য, জ্যায়ের দৈর্ঘ্য 2 × √r ব্যাসার্ধ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস কেন্দ্র হতে জ্যায়ের যে বিন্দুতে মধ্যবর্তী মানে সমদ্বিখণ্ডিত হয় তার দূরত্ব অর্থাৎ ডি এর উপর স্কোয়ার। অর্থাৎ এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 2 × √r এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার এই অনুসারে। অর্থাৎ আমি আরেকবার রিপিট করি, আমাকে বলবে কেন্দ্র হতে যত একক দূরবর্তী সেটাই হচ্ছে বিয়োগ হবে কার থেকে, ব্যাসার্ধের স্কোয়ার থেকে ওইটার স্কোয়ার বিয়োগ। অর্থাৎ 2 × √r এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তোমরা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমি বারবার বলি যে ভিডিওটা পজ করে আবার একটু আগে টেনে নেবা। আশা করি তোমরা যদি 1x স্পিড দিয়ে অবশ্যই ভালোভাবে বোঝার চেষ্টা করো, বুঝতে পারবা। তো চলো পরের কনসেপ্টটা দেখি। এটা অ্যাকচুয়ালি কনসেপ্ট না, ম্যাথ। এখানে দেখো প্রশ্নটা বলছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ 5, ভালো কথা, কেন্দ্রের স্থানাঙ্ক 5,3, ভালো কথা, এর যে যা 3, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তো আমি চিত্রটা আঁকাচ্ছি না, তোমরা অবশ্যই বুঝতে পারার কথা যে কেন্দ্র আর যেই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় এই দুইটার মধ্যবর্তী দূরত্ব ডি, বুঝতে পারার কথা। তাহলে আমি বলতে পারবো অতএব জ্যায়ের দৈর্ঘ্য এ বি ইকুয়াল 2 × √r
ব্যাসার্ধ স্কয়ার মানে 5 এর উপর স্কয়ার মাইনাস এই দুইটার মধ্যবর্তী দূরত্ব। তো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব d ইকুয়াল আমি পাচ্ছি √5 থেকে 3 বাদ দিলে 2 এর উপর স্কয়ার যোগ 3 থেকে 2 বাদ দিলে 1 এর উপর স্কয়ার মানে √5। তার মানে আমি বলতে পারবো √5 তার উপর কি ভাইয়া স্কয়ার। দ্যাট মিন্স 2 ইন্টু √, কত 25 বিয়োগ 5, তার মানে 2 ইন্টু √20, বা যেটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু √4 গুণ 5, তার মানে 2, এই যে √4 মানে কত ভাইয়া 2 ইন্টু √5 মানে 4√5। তাহলে এই যে এটাই হচ্ছে অ্যান্সার যে 4√5 একক। তার মানে আমরা বুঝতে পারতেছি কি ভাইয়া, বুঝতে পারতেছি যে জ্যায়ের দৈর্ঘ্যটা হচ্ছে 4√5 একক, অর্থাৎ ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তো আমরা চিত্র আকারে করলে করতে পারতাম, অলরেডি আমরা বুঝে গেছি যে কেন্দ্র আর যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তাদের মধ্যবর্তী দূরত্বটা ডি। তাহলে ব্যাসার্ধ জানি আর ডি জানলেই আমাদের ভাইয়া জ্যায়ের দৈর্ঘ্য ডান। তো চলো পরের প্রশ্ন কি আছে। এত সরলরেখাটি বৃত্তে যে জ্যা উৎপন্ন করে সেটার দৈর্ঘ্য কত? এই প্রশ্নটা আসছে কোথায় ভাইয়া? শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ সাস্টে আসছে। তো এই প্রশ্নটা কি বলছে দেখো, বলছে এত সরলরেখাটা এত বৃত্তে যে জ্যা উৎপন্ন করে। তোমাদের বুঝাই দিই, ফার্স্টে আগে আমরা বৃত্ত অঙ্কন করলাম। এইবার বলছে এই সরলরেখাটা বৃত্তে যে জ্যা উৎপন্ন করে। তো এই দেখো আমি একটা সরলরেখা দিলাম, তো এইটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সরলরেখা। আচ্ছা, এবার সরলরেখাটার সমীকরণটা অ্যাকচুয়ালি কত বলতো? x - y + 2 = 0, অর্থাৎ ওয়াইটাকে আমি ওই পাশে নিছি। এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 0,0। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 4, অর্থাৎ এটা হবে 4। সবই সহজ, সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম। আমাদের তো দরকার ভাইয়া জাস্ট এতটুকুর মান, এই ডি এর মান। কিন্তু ডি এর মান আমরা কিভাবে বের করব? তোমাদের মাথা ব্যথার বিষয় হচ্ছে এখন এটা। এই দেখো প্রশ্নটা আসছে কোথায় সেটা আগে খেয়াল করো। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এতক্ষণ তোমাকে দুইটা বিন্দু দিয়ে দিত অথবা দূরত্বটা ডিরেক্ট বলে দিত। এইখানে দেখো তারা কি করছে, প্রশ্নটা তারা তোমাকে বলছে কেন্দ্র হতে ওই সরলরেখার লম্ব দূরত্বটাই ডি। বুঝছো? তাহলে আমরা কি করব? কেন্দ্র হতে ওই সরলরেখার লম্ব দূরত্ব বের করব। ভালো কথা। অতএব ডি ইকুয়াল আমরা যদি 0 0 বসাই দিই তাহলে হবে 2 ডিভাইডেড বাই √2, তার মানে √2। কাজ শেষ। অতএব আমরা কি করব? অতএব জ্যায়ের দৈর্ঘ্য AB ইকুয়াল 2 ইন্টু √, ব্যাসার্ধ স্কয়ার, অর্থাৎ 4 এর উপর স্কয়ার মানে 16 মাইনাস √2 এর উপর স্কয়ার ভাইয়া। দ্যাট মিনস আসতেছে 2 ইন্টু √, 16 বিয়োগ 2 মানে 14 একক। তাহলে 2√14 একক। দেখো তো 2√14 কয় নাম্বার অপশনে আছে? 2√14 কয় নাম্বার অপশনে আছে? এই যে বি নাম্বার অপশনে। বুঝছো সাস্টের প্রশ্ন কেন বারবার সলভ করতে বলার কারণ? এই যে তোমাকে ডিরেক্ট দিয়ে দিত অথবা বিন্দু দিত, তারা কি করলো? লম্ব দূরত্ব বের করতে দিল। তো অনেকে প্রশ্ন পড়ে বলবে আই হাই কি দিছে এই প্রশ্নটা, আমি তো পারবো না। কিন্তু মেন কনসেপ্টটা কি বুঝছো এবার? আশা করি বুঝছো। তো চলো পরের প্রশ্ন। বলছে এত বৃত্তের যে যায় কেন্দ্র এ কোণ তৈরি করে সেই জ্যায়ের দৈর্ঘ্য। এইবার বলছিলাম না কেন্দ্র যখন কোণ তৈরি করে তখন কি কাহিনী ঘটে, এবার আমরা সেটা দেখব। এই যে দেখো এইখানে আমি ফার্স্টে কি করলাম, এই যে এটাকে বললাম বৃত্তের কেন্দ্র, সুন্দর করে এখানে একটা ব্যাসার্ধ টানলাম এবং এইখানে আরেকটা, এই যে এখানে আরেকটা ব্যাসার্ধ টানছি। এবার দেখো বলছে কেন্দ্রে এ কোণ উৎপন্ন হয়, তাহলে এই কোণটাকে বললাম এ কোণ। বলতো এইটা যদি ব্যাসার্ধ হয় এই বৃত্তের, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধটা অ্যাকচুয়ালি কত? এই বৃত্তের ব্যাসার্ধটা অ্যাকচুয়ালি হচ্ছে ভাইয়া এ। তাহলে আমি বলতে পারবো এটা এ, এটাও এ। তো আমি ধরলাম এই যে জ্যায়ের দৈর্ঘ্য এটা হচ্ছে ডি। আমরা কি ত্রিভুজের কোসাইন সূত্র নামে কিছু দেখছি জীবনে? আমাদের দেখা থাকার কথা, অবশ্যই দেখা থাকার কথা। আমরা জানি ত্রিভুজের কোসাইন সূত্র অনুসারে কস আমরা যেহেতু এই কোণের সাপেক্ষে নিচ্ছি, তাইলে কি হবে ভাইয়া? এই দুইটা বাহুর স্কয়ার হবে, অর্থাৎ এ স্কয়ার যোগ এ স্কয়ার, বিয়োগ হবে কোনটা? এই কোণের বিপরীতটার উপর স্কয়ার, অর্থাৎ ডি এর উপর স্কয়ার, ডিভাইডেড বাই 2 ইন্টু যেই দুইটা সন্নিহিত বাহু আছে তাদের গুণফল, অর্থাৎ এ ইন্টু এ। দ্যাট মিনস পাচ্ছি 2a স্কয়ার মাইনাস ডি স্কয়ার ডিভাইডেড বাই 2a স্কয়ার কস এ থাকতেছে এই পাশে,
অর্থাৎ আমরা গুণ করে দিয়ে এবার পাবো 2a স্কোয়ার কজ এ ইকুয়াল 2a স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। আমি ডি স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসলাম, অতএব ডি স্কোয়ার ইকুয়াল এই পাশে আছে 2a স্কোয়ার। এই যে 2a স্কোয়ার কজ এ, এটা যদি এই পাশে চলে যায় হবে মাইনাস 2a স্কোয়ার কজ এ। বলো তো কি কমন যায়? 2a স্কোয়ার কমন যায়, থাকে হচ্ছে 1 মাইনাস কজ এ। এইবার দেখো এই কালপিটটাকে কি তোমাদের চিনতে পারার কথা না? অবশ্যই চিনতে পারার কথা। এখানে ফর্মুলা আছে, ফর্মুলা কি? 1 মাইনাস কজ এ ইকুয়াল 2 সাইন স্কোয়ার এ বাই 2। দেখছো এই ফর্মুলা আমরা কোথায় দেখছি? ত্রিকোণমিতিতে। তো আমরা এখানে লিখি 2a ইন্টু 2 সাইন স্কোয়ার এ বাই 2। খুবই সুন্দর, তাইলে আমাদের কি কাজ অনেকটাই হয়ে গেছে। অতএব আমরা লিখতে পারবো ডি স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু 2 মানে 4, এখানে পাচ্ছি এ, আচ্ছা সরি 4a স্কোয়ার হবে সাইন স্কোয়ার এ বাই 2। কার মান পাইছি? ডি স্কোয়ারের মান। কার মান দরকার? ডি এর মান। অতএব ডি ইকুয়াল রুট ওভার এটা যদি করো পাবা 2a সাইন এ বাই 2। তো এইটাকে আমি একটু ভাষাতে মনে রাখি বা ভালোবাসা দিয়ে মনে রাখি, 2 ইন্টু ব্যাসার্ধ ইন্টু সাইন অর্ধেক কোণ, 2 ইন্টু ব্যাসার্ধ ইন্টু সাইন অর্ধেক কোণ। এখানে এটা কি? এ হচ্ছে ব্যাসার্ধ, এ হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ, এবং আমার এটা কি? এটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ। আমি লিখে দিলাম, বুঝছো? তাহলে 2 ইন্টু ব্যাসার্ধ ইন্টু সাইন কেন্দ্রে উৎপন্ন কোণ বাই 2। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস। চলো পরের পেজে কি বলছে। বলছে এত বৃত্তের যে জ্যা কেন্দ্রে আলফা কোণ তৈরি করে সেই জ্যায়ের দৈর্ঘ্য কত? সহজ হিসাব, চিত্র বুঝবো না। আমরা কি শিখলাম? অতএব জ্যায়ের দৈর্ঘ্য এ বি ইকুয়াল 2 ইন্টু ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ এ, ইন্টু সাইন কেন্দ্রে উৎপন্ন কোণ বাই 2। কেন্দ্রে উৎপন্ন কোণ কত? আলফা, এই যে আলফা বাই 2। শেষ। তোমার করতে কয় মিনিট লাগবে? তোমার করতে সর্বোচ্চ 10 সেকেন্ড, 10 সেকেন্ড লাগবে। অন্য সবাই 1 মিনিট লাগাবে এইভাবে ক্যালকুলেশন করতে। তুমি যদি মনে রাখো তোমার লাগবে 10 সেকেন্ড। এই জায়গাতে চ্যাম্পিয়ন কে হবা? দিন শেষে তুমি চ্যাম্পিয়ন। অর্থাৎ আমাদের কিন্তু অ্যাডমিশন টেস্ট একটা সময়ের খেল। প্রতিটা সেকেন্ড সময়ের দাম অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে একটা সেকেন্ড সেভ করতে পারবা সে মনে করবা যে আমি এক ধাপ আগাই গেছি। এবং তুমি দেখবা যে বিশেষ করে মেডিকেল যখন পরীক্ষা হয় 0.25 এর জন্য 500-600 সিরিয়াল পিছায় থাকতে হয়। ভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রেও সিনারিওটা সেম, যে 1 মার্কের জন্য দেখা যাচ্ছে তোমার সিরিয়াল 200-300 পিছে গেছে। বুঝছো? তো ওভারঅল এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। দেখো এবার বলছে এত বৃত্তের একটি জ্যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, জ্যায়ের দৈর্ঘ্য কত? রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, খুলনা ইউনিভার্সিটিতে আসছে। খুবই সহজ প্রশ্ন। অতএব জ্যায়ের দৈর্ঘ্য এবি বলতেছি আমি বারবার, এবি মানে কিন্তু জ্যায়ের দৈর্ঘ্য। তাহলে 2 ইন্টু ব্যাসার্ধ, এখান থেকে দেখো তো ব্যাসার্ধ, কারণ এটাকে আমি লিখতে পারবো 5 এর উপর স্কোয়ার, তার মানে 5 ইন্টু সাইন কেন্দ্রে উৎপন্ন কোণ বাই 2, অর্থাৎ 60 ডিগ্রি বাই 2। তার মানে বলা যায় 5 দুগুণে 10 ইন্টু সাইন অফ 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান কত ভাইয়া? সাইন 30 ডিগ্রির মান হাফ। তার মানে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 5 একক। দেখো তো 5 একক কয় নম্বর অপশনে আছে? 5 একক আছে এ নম্বর অপশনে। তোমার ক্যালকুলেশন করতে ভাইয়া বিশ্বাস করো 10টা সেকেন্ডও লাগবে না, 10 সেকেন্ডও লাগবে না। তো চলো পরের প্রশ্ন কি আছে। আচ্ছা এবার বলছে জ্যায়ের সমীকরণ, অর্থাৎ এতক্ষণ আমরা জ্যায়ের দৈর্ঘ্য বের করলাম, এবার জ্যায়ের সমীকরণ দেখব। ফার্স্টের যেটা সেটা হচ্ছে জ্যায়ের মধ্যবিন্দু থেকে জ্যায়ের সমীকরণ। তো কিভাবে জ্যায়ের মধ্যবিন্দু থেকে জ্যায়ের সমীকরণ আমরা বের করব, এই প্রশ্নটা আমরা সলভ করি, তাইলেই ক্লিয়ার হয়ে যাবে। বলছে এত বৃত্তের যে জ্যা 3,4 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তার মানে আমি বলতে পারবো এই যে বিন্দুটা 3,4 হবে, কারণ এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। বলো এই বৃত্তের কেন্দ্রটা এক্স্যাক্টলি কত? কেন্দ্র হচ্ছে মূল বিন্দু 0,0। ব্যাসার্ধ কত? এটাকে 8 এর উপর স্কয়ার লেখা যায়, মানে ব্যাসার্ধ হচ্ছে 8। তো আমি এইখানে যে কাজ করলাম তাহলে বলতেছি এটা হচ্ছে 8, এবং দেখো এই যে এটা কি? এটা হচ্ছে 8। তাহলে আমার তো বলছে এখানে দেখো যে এই বৃত্তের কেন্দ্র 3,4 এর সমদ্বিখণ্ডিত হয়। ভালো কথা। তাহলে এই যে এতটুকু আমরা কি বের করতে পারবো? আচ্ছা
আমার মেনলি এবার জ্যায়ের দৈর্ঘ্য চাই না, কিন্তু জ্যায়ের সমীকরণ চাইছে। তো আমরা আসলে কিভাবে বের করব জ্যায়ের সমীকরণ বলো তো? আমি যদি এটাকে ডি বিন্দু বলি, এটাকে যদি সেন্টার সি বলি, আমি কি সিডি সরলরেখার সমীকরণ বের করতে পারবো না? পারবো। বলো তো জ্যা এবিটা কি সিডি এর ওপর লম্ব না? আমি কি এই কথাটা লিখতে পাই না যে এবি লম্ব সিডি এইটা অনুসারে? অবশ্যই। তাহলে সিডি এর যদি আমি সমীকরণ বের করি, তাহলে সিডি এর লম্বরেখার সমীকরণই হবে এবি। কোন বিন্দুগামী? 3,4 বিন্দুগামী। স্টেপ বাই স্টেপ আগাই, তাহলে তোমরা ক্লিয়ার হবা। ফার্স্টে আমরা সিডি এর সমীকরণ বের করি। x - 0 ডিভাইডেড বাই 3 - 0, y - 0 ডিভাইডেড বাই 4 - 0। বুয়েট 18, 19 আসা প্রশ্ন এবং রিটেন আসছে, তার মানে বুঝছো এগুলাও তোমাদের করাচ্ছি, কেননা ঢাকা ইউনিভার্সিটিতে আমরা আগায় থাকবো অন্য সবার থেকে। দ্যাট মিনস এখান থেকে আমরা পাচ্ছি x/3 = y/4। তাহলে এটা গুণ হয়ে গেলে 4x - 3y = কত ভাইয়া? 0। এটা আমরা কার দৈর্ঘ্য পাইছি, কার সমীকরণ পাইছি ভাইয়া? এটা আমরা পাইছি হচ্ছে এই যে সিডি এর সমীকরণ। আমার তো দরকার এবি এর সমীকরণ, অতএব এবি এর সমীকরণ হবে এর উপর লম্ব, অর্থাৎ 3x + 4y। এবার বিন্দুটা বসাই দিতে হবে। তো আমি তোমাদের শর্টকাট দেখাইছিলাম যে আমরা এটুক লিখব, লেখার পর ইকুয়াল দিয়ে ওই বিন্দুটা বসাই দেব, অর্থাৎ 3 × 3 + 4 × 4। বা আমরা যদি ক্যালকুলেশন করি এখানে আসতেছে 9 আর 16 25। তাহলে 25টাকে এই পাশে নিয়ে চলে আসো, অতএব 3x + 4y - 25 = 0। এইটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত কিসের সমীকরণ ভাইয়া? জ্যায়ের সমীকরণ। দ্যাট মিনস আমার যদি কেন্দ্র দেওয়া থাকে এবং যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় সেটা দেওয়া থাকে, আমরা তার রেখার সমীকরণ বের করব। এরপরে আমরা কি জানি? আমরা জানি যে হচ্ছে ভাইয়া যেটা হবে ওই রেখার উপর লম্ব এবং 3,4 বিন্দুগামী। আমরা সেই অনুযায়ী এখানে কাজ করে ফেলছি। খুবই সহজ জিনিসপত্র। ক্লিয়ার? আশা করি তোমরা ক্লিয়ার। তো চলো পরের স্লাইডে কি আছে আমরা দেখি। বলছে এই যে এত বৃত্তের একটি জ্যা এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলে জ্যায়ের মান কত? দেখো কত জায়গায় আসছে। তো এটা কি তোমাদের নতুন করে করায় দেওয়ার দরকার আছে? আগেরটা আর এটা কি আলাদা কিছু? আলাদা কিছু না, জাস্ট মান চেঞ্জ। তো বাসার কাজ তোমরা HW দিয়ে দিলাম। অবশ্যই অ্যান্সার বের করে ভাইয়াকে জানাবা যে 64-র কত নাম্বারটা অ্যান্সার। ক্লিয়ার? আশা করি তোমরা ক্লিয়ার। পরের এমসিকিউ। এবার আমরা একটা নতুন গুরুত্বপূর্ণ কনসেপ্ট দেখব, সেটা হচ্ছে দুইটা স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ। তো এইখানে একটা চিত্র আঁকা আছে। এই যে ধরো এটা হচ্ছে পি বিন্দু, এইখানে একটা স্পর্শক আছে, এটা এখানে একটা স্পর্শক আছে। আমরা এখন যে কাজটা করব, এই যে দেখো এইটুক একটা লম্ব টানলাম এবং এই যে এইখানে এইটুক একটা লম্ব টানলাম। আমরা যেই জিনিসটা বলতে পারবো এই যে এই কোণটা 90 ডিগ্রি এবং এই কোণটা 90 ডিগ্রি। তাইলে এই যে এইখান থেকে এতটুকু কি ব্যাসার্ধ আর, এবং এই যে এইটুক দৈর্ঘ্য এটাকে বলতেছি স্পর্শকের দৈর্ঘ্য ডি। এটা স্পর্শকের দৈর্ঘ্য ডি, এটা হচ্ছে আর। তো বলো তো এই কোণটা যদি আলফা হয় এবং এই কোণটা যদি আলফা হয়, অর্থাৎ আমি কোণগুলোকে আলফা বলতেছি, তাহলে এই দুইটা মিলাই কি 2 আলফা না? এই দুইটা মিলাই কি 2 আলফা? তাইলে আমরা এইখান থেকে শুধু আলফার মান বের করি। দেখো তো আলফা ইকুয়াল, আমি কি বলতে পারবো? আচ্ছা আলফা বের করার আগে আমি ট্যান আলফার মান বের করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা। ট্যান আলফা, ট্যান মানে কি? লম্ব ভাগ ভূমি। এইখানে লম্ব কি আসলে ভাইয়া? দেখো তো লম্ব হচ্ছে এই যে আর, এবং ভূমি কি? ভূমি হচ্ছে ডি। তাহলে r/d। কেননা দেখো এই যে কোণটা কার সাথে আছে? ডি এর সাথে। তাহলে আলফা সমান সমান কি? ট্যান ইনভার্স r/d। এটা কার মান? এটা ভাইয়া হচ্ছে এই যে দেখো দুইটা স্পর্শকের অন্তর্ভুক্ত কোণের মান। কিন্তু কতটুকুর মান বের করছে? আলফার মান। আমার তো দরকার 2 আলফার মান, অতএব 2 আলফা ইকুয়াল 2 ট্যান ইনভার্স r/d। এটাই হচ্ছে দুইটা স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ। দুইটা স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে দুইটা স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ ইকুয়াল 2 ট্যান ইনভার্স r/d। আর পুরাটাকে যদি আমি থিটা বলি, তাহলে আমি বলতে পারবো যে 2 আলফা অথবা থেটা ইকুয়াল, আমি এইভাবে লিখি, থেটা ইকুয়াল 2 আলফা ইকুয়াল 2 ট্যান ইনভার্স r/d। যেখানে আরটা কি? আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ডি হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। মনে থাকবে? আশা করি মনে থাকবে।
চলো পরের পেজে কি আছে। এত এত বিন্দুদ্বয় থেকে এত বৃত্ত অঙ্কিত স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী কোণ। কোথায় আসছে? খুলনা ইউনিভার্সিটি কত সালে? 14-15 সালে। তাহলে আমি কোণের মান থিটা ইকুয়াল কি বলতে পারবো? 2 tan ইনভার্স r/d, r মানে ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ বের করার আগে আমাদেরকে বৃত্তটাকে আদর্শ ফরম্যাটে নেওয়া লাগবে, অর্থাৎ x² যোগ y² মাইনাস x/2 যোগ 3y/2 যোগ হাফ। তাহলে আমরা এখান থেকে ব্যাসার্ধ বের করলে পাচ্ছি r ইকুয়াল, দেখো হাফ, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করবো, অর্থাৎ 1/4 এর উপর স্কয়ার 1/16। এটাকে যদি আমরা হচ্ছে কি ভাইয়া হাফ দ্বারা ভাগ করি, অর্থাৎ 9/16 বিয়োগ হচ্ছে হাফ। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি, দেখো √16, 16 ভাগ করলে 1 যোগ 9 বিয়োগ হচ্ছে 8। তাহলে হচ্ছে √2/16, বা আমরা লিখতে পারবো √2/4। তাহলে আমরা লিখতে পারতেছি কি, ব্যাসার্ধ মানে হচ্ছে √2/4, আর ডি কি? স্পর্শকের দৈর্ঘ্য। তো তোমাদের মনে আছে কিনা আমরা এই বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য বের করছিলাম অনেক বছর আগে, অনেক বছর আগে। দেখো কোথায় বের করছিলাম, এই যে এই প্রশ্নটার দিক তাকাও, কত আসছিল? সেম জিনিসটা আসছিল 1/√2। তো তোমরা ক্যালকুলেশন করে দেখো 1/√2ই আসবে। তাহলে আমি বলতে পারবো, দেখো তো আমি কি এটা বলতে পারবো না যে এই যে এটা হবে 1/√2? অবশ্যই। তাহলে লেখা যায় 2 tan ইনভার্স, এখানে দেখো √2/4, 4 কে লেখা যায় 2 × 2√2। আচ্ছা 2 × √2 লেখা যায়, ইন্টু এ দেখো এটা চলে যাবে উপরে, অর্থাৎ √2/1। তাহলে এইটা এটা কাটে, এইটা এটা কাটে, অর্থাৎ 2 tan ইনভার্স হাফ। তাহলে এটাই হচ্ছে আমার কি ভাইয়া, এটাই হচ্ছে আমার এই বিন্দু থেকে স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী কোণ কি? 2 tan ইনভার্স হাফ, এটাই অ্যান্সার। অর্থাৎ tan ইনভার্স হাফের মান যেহেতু আমরা জানি না, তাই আমরা এইভাবেই রাখলাম। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তাইলে কি করছি, জাস্ট এই বিন্দু থেকে এত বৃত্ত অঙ্কিত স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী কোণের ফর্মুলা লিখলাম, 2 tan ইনভার্স r/d, r এর মান বের করছি। ডি এর মান আমরা বের করলাম না, কারণ আগে বের করছিলাম, তোমরা করে দেখো একই আসবে। তো এই হচ্ছে বিষয়, অর্থাৎ r ইকুয়াল এটা এবং d ইকুয়াল আসে 1/√2। আশা করি তোমরা এই প্রশ্ন আসতে বের করতে পারবা। চলো পরের পেজে কি আছে, সাধারণ জ্যা। তো চলো সাধারণ জ্যা নিয়ে এবার কথাবার্তা বলি। তো দেখো এইখানে দুইটা বৃত্ত দেওয়া আছে, এই দুইটা বৃত্তের যদি আমি সাধারণ জ্যায়ের কথা বলি, সাধারণ জ্যা হবে এইটা। অর্থাৎ সাধারণ জ্যা হচ্ছে এমন একটা জ্যা যেটা একই সাথে দুইটা বৃত্তেরই জ্যা নির্দেশ করে। দেখো এইটা এই বৃত্তের জ্যা নির্দেশ করতেছে, একইভাবে এই বৃত্তের জ্যা নির্দেশ করতেছে। তো এই সাধারণ জ্যায়ের সমীকরণ আমাদেরকে বের করতে দেয়। আমরা কিভাবে বের করব? ধরো এটাকে বলতেছি S1 বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে S2 বৃত্তের সমীকরণ। এই যে সাধারণ জ্যা, এটার সমীকরণ হবে S1 বিয়োগ S2 করে। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে দুইটা বৃত্তের সমীকরণ পরস্পর বিয়োগ দিব, দিলেই আমরা সাধারণ বৃত্তের সমীকরণ পেয়ে যাব, মানে সাধারণ জ্যায়ের আর কি। তো এই ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে অবশ্যই বৃত্ত দুইটার সমীকরণ x² যোগ y², অর্থাৎ x² এবং y² এর দ্বিঘাত থাকতে হবে, এবং তার আগে ভাইয়া কি হইতে হবে? সহগ হইতে হবে 1। দ্বিঘাত না থাকলে তো বৃত্তই হবে না, আমি বুঝাতে যাচ্ছি সহগ থাকতে হবে 1। ক্লিয়ার? দুইটার সহগ 1 করে দেন আমরা বৃত্ত দুইটা বিয়োগ করে দিলেই সাধারণ জ্যায়ের সমীকরণ পেয়ে যাব। পরের পেজে দেখো বলছে এত বৃত্ত এবং এত বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ। দেখো কতবার আসছে, বুঝতে পারতেছো এই প্রশ্নটার গুরুত্ব কতটুকু? তাইলে এইটার দেখো x² এবং y² এর সহগ 1, এইটারও 1। জাস্ট আমি কি করব, এটাকে বলতেছি S1, এটাকে বলতেছি S2। S1 থেকে S2 বিয়োগ দিয়ে দিব, অতএব S1 বিয়োগ S2 করে আমরা পাই x² কাটাকাটি, y² কাটাকাটি, অর্থাৎ -4x। এইখানে দেখো -5xটা হয়ে যাবে +5x, +6y, ওইখানে হয়ে যাবে -8y, এখানে -36, মাইনাসে মাইনাসে ওইটা হয়ে যাবে +43। তার মানে আমি দেখতে পাচ্ছি x -2y প্লাস এখানে পাচ্ছি 7 ইকুয়াল কত ভাইয়া? ইকুয়াল হচ্ছে 0। এইটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত যেই সাধারণ জ্যা তার সমীকরণ।
খুবই সহজ না, জাস্ট আমরা একটা থেকে একটা বিয়োগ করছি। x - 2y + 7 = 0, অর্থাৎ সি নম্বরটা হচ্ছে অ্যান্সার। খুবই সহজ, এগুলা করতে ভাইয়া 10 সেকেন্ড সময়ও লাগবে না। তো এই প্রশ্নটা সলভ করার আগে একটা কথা বলি, চান্স পাবা কি পাবা না এটা নির্ভর করবে তুমি ইজি প্রশ্নগুলা কত অল্প সময়ের মধ্যে নির্ভুল অ্যান্সার করতে পারতেছো। এবং ধরো একটা প্রশ্ন খুবই ইজি, যেটা 50,000 স্টুডেন্ট পারবে, তুমি পারো নাই, তার মানে তুমি চান্স পাবা না। ওইটা তোমাকে পারাই লাগবে। ওইটা পারার সাথে সাথে কিছু সহজ প্রশ্ন যেগুলো একটু ট্রিকি টাইপের থাকে, সবাই পারে না, সেগুলোও পারতে হবে, তাইলেই চান্স নিশ্চিত। অর্থাৎ যা সবাই পারে সেটা তোমার ভুল করা যাবে না। যদি ভুল করো চান্স পাওয়ার সম্ভাবনা অনেক পিছিয়ে যাবে। তাই এই সহজ প্রশ্নগুলো খুব দ্রুত আমাদের সলভ করতে হবে। অনেক বকবক করলাম। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 17-18তে আসা প্রশ্ন। আমি যদিও পড়ার বাইরে খুব একটা কথা বলি না, তোমরা হয়তো ক্লাসগুলো দেখলে বুঝবা, কারণ তোমরা মোটিভেশন বা ইত্যাদি কথাবার্তা এত মানুষের কাছ থেকে শোনো যে এগুলা শুনতে শুনতে তোমরা বিরক্ত। তো যার কারণে এই কথাগুলো বলি না। তবে কিছু দিক নির্দেশনা তোমাদের দেওয়া উচিত, যেহেতু অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ টিচার তোমাকে এগুলা বললে তুমি হয়তো একটু স্মুথলি লাইফটা লিড করতে পারবা অ্যাডমিশন সিজনে। যেহেতু আমি মোটামুটি 9টা ইউনিভার্সিটিতে চান্স পাইছি এবং সেই চান্স পাওয়ার অভিজ্ঞতাগুলো তোমাদের মাঝে শেয়ার করলে তোমরা সেইখান থেকে ভালো একটা আউটপুট বের করতে পারবা বলে আমি এক্সপেক্ট করি। দেখো, দুইটা বৃত্তের সাধারণ জায়ের সমীকরণ দেওয়া আছে এবং একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, অপর বৃত্তটার সমীকরণ বের করতে বলছে। তার মানে আগের প্রশ্নে দুইটা বৃত্তের সমীকরণ দিয়ে সাধারণ জায়ের সমীকরণ চাইছিল, এবার সাধারণ জায় আর একটা বৃত্তের সমীকরণ দিয়ে অপর বৃত্তের সমীকরণ চাইছে। খুবই সহজ প্রশ্ন, ঘাবড়ায়ও না। জাস্ট এই সমীকরণটাকে আমি বলতেছি S1। এখন এগুলার মধ্যে যে কোনো একটা হবে S2, অর্থাৎ তুমি এইখান থেকে এগুলার মধ্যে একটা বিয়োগ করবা, করলে এইটা পাবা। যেটা পাবা সেটাই হচ্ছে তোমার অপরবৃত্তের সমীকরণ। তো আমি দেখো এইটা থেকে যদি এই প্রথমটা বিয়োগ দিই, অর্থাৎ এখানে -4x মাইনাসে মাইনাসে +x, 6y থেকে 8y বিয়োগ দিলে -2y, এবং -36 থেকে -43 বিয়োগ দিলে হবে +7 = 0। তার মানে দেখো তো আমি কি পাইছি, যেই সাধারণ জায়ের সমীকরণ পাইছি সেটা প্রশ্নে দেওয়া আছে। তার মানে আমি কি বলতে পারবো, আমি বলতে পারবো এই যে এটাই হচ্ছে অপরবৃত্তের সমীকরণ। এটা কিন্তু সেম আগের প্রশ্নটাই, দেখো আগের প্রশ্নটাই দেখো, এই যে অপরবৃত্তটা হচ্ছে এটা, দেখছো এইটাই কিন্তু দিছে, জাস্ট একটু ঘুরাই দিছে। তো আমরা প্রথম অপশনেই অ্যান্সার পেয়ে যাচ্ছি, আমাদের এক্সট্রা খাটনি করে 4টা অপশন চেক করা লাগতেছে না। কিন্তু সব সময় যেমন দিবে তা না, যদি চেক করা লাগতো তোমরা একটু চেক করে দেখতা। তো এটাই হচ্ছে এই ম্যাথের প্রসেস আর কি, বুঝছো? সব মিলাই এই প্রথমটা হচ্ছে উত্তর। অর্থাৎ আমরা কি করব, যেই বৃত্তটা দেওয়া থাকবে সেটা থেকে অপশনের বৃত্তগুলো বিয়োগ দিব, যখনই জায়ের সমীকরণের সাথে মিলবে সাধারণ জায়ের সমীকরণের সাথে, সেটাই অ্যান্সার। তো দেখো পরের প্রশ্নটা কি বলছে, প্রশ্নটা একটু বড় হবে আর কি, তোমাদের তাও বুঝাই দিচ্ছি। বলছে এই দুইটা বৃত্তদ্বয়ের সাধারণ জায়ের দৈর্ঘ্য কত। তো ফার্স্ট অফ অল আমাদের সাধারণ জায়টা বের করতে হবে। তো আমি সাধারণ জায় বের করলে দেখব যে দেখো এই যে এই সমীকরণগুলাই কিন্তু আছে, দেখো এই দুইটা বৃত্তেরই কিন্তু সাধারণ যা চাইছে এবং সব কিছু সেম টু সেম আছে। দ্যাটস ওয়াই আমি বলতে পারবো সাধারণ যেটা হচ্ছে x - 2y + 7 = 0। তোমরা চাইলে বের করে দেখতে পারো। এবার প্রশ্নটা কি বলছে আমি তোমাকে এক্স্যাক্টলি বুঝাই দিই। ধরো এটা একটা বৃত্ত, দেন আমি হচ্ছে ধরো আরেকটা বৃত্ত লিখলাম, এই যে বৃত্ত, দুইটা বৃত্তের ধরো সাধারণ যায়, দ্যাট মিনস ধরো এই যে এটা হচ্ছে সাধারণ যায়। তো আমার এই সাধারণ জায়টার দৈর্ঘ্য চাইছে। ফার্স্টে আমি কি করলাম, প্রথম বৃত্তের কেন্দ্র বের করব, অর্থাৎ কেন্দ্র পাবো 2, -3। তো আমি বললাম এটা হচ্ছে 2, -3। এবং ব্যাসার্ধ বের করো, ব্যাসার্ধ বের করলে দেখবা r = আসতেছে √49 বা 7। তোমরা একটু ক্যালকুলেশনটা করে দেখো। তাইলে বলো এতটুকু কত, 7। তাইলে বলো এই যে এতটুকু আমার দরকার ইয়া বের করতে গেলে, জায়ের দৈর্ঘ্য বের করতে গেলে, কিন্তু এইটুকু আমি কিভাবে বের করবো, এটাকে বললাম সি, এটা ডি, এই যে এবি, অর্থাৎ এবি বের করা লাগবে। তো আমি জানি এবি = 2 × ব্যাসার্ধ স্কয়ার, অর্থাৎ 7-এর উপর স্কয়ার মানে 49, মাইনাস এই যে সিডি এর দৈর্ঘ্য। তো আমরা জানি সিডি, এটাকে ধরো ছোট হাতের ডি বললাম, তাহলে ডি হচ্ছে কেন্দ্র হতে এই জায়ের লম্ব দূরত্ব। তো এটা যদি এখানে বসাই দিই ভাইয়া, তাহলে হবে 2 - -6 + 7
ডিভাইডেড বাই রুট ওভার, এখানে আসতেছে হচ্ছে রুট ওভার 5। তার মানে আমরা দেখতেছি 2 আর 6 8 আর 7 15 বাই রুট 5। তার মানে ক্যালকুলেশন করলে আসবে যে হচ্ছে এইখান থেকে দেখো 15কে লেখা যায় 5 √5 ইন্টু √5 ইন্টু 3 ডিভাইডেড বাই লেখা যায় √5। তাহলে √5 কাটলে আসে 3√5। তার মানে আমরা লিখতে পারবো 3√5 এর উপর স্কয়ার। তাইলে বলো এইখান থেকে লেখা যায় 2 ইন্টু 49 বিয়োগ 3 এর উপর যদি স্কয়ার করো ভাইয়া 9 ইন্টু √5 এর উপর স্কয়ার করলে 5। তাহলে দেখো 2 ইন্টু রুট ওভার 49 বিয়োগ 45, অর্থাৎ আসে 2 ইন্টু রুট ওভার 4। দ্যাট মিনস 2 ইন্টু 2, বা যেটাকে আমরা বলতে পারি 4। অতএব কত একক ভাইয়া? অতএব হচ্ছে 4 একক হচ্ছে আমার এই বৃত্ত দুইটা সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য। কিভাবে বের করলাম? আমি ফার্স্টে হচ্ছে সাধারণ জ্যা বের করলাম। এই যে দেখলাম এটা সাধারণ জ্যা, ব্যাসার্ধ জানি, তো আমার ডি এর মানের দরকার। ডিটা কি? ডি হচ্ছে কেন্দ্র হতে ওই সরলরেখার লম্ব দূরত্বের দৈর্ঘ্য। এই যে বের করছি, এটাকে আমরা বলতেছি ছোট হাতের ডি। এই যে এখানে বসাই দিলাম, জ্যায়ের দৈর্ঘ্য আমরা জানি 2 ইন্টু ব্যাসার্ধ স্কয়ার মাইনাস কেন্দ্র হতে যে বিন্দুতে জ্যা সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্যের স্কয়ার। ক্যালকুলেশন করলে এটা আসে। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রশ্নটা একটু বড়, যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা পজ করে আবার টেনে দেখো, আশা করি ফুললি ক্লিয়ার হয়ে যাবে। পরের যেই জিনিস স্পর্শ জ্যা। স্পর্শ জ্যাটা আসলে কি? তোমাদের স্পর্শ জ্যায়ের সমীকরণ বের করতে দিতে বলতে পারে, এই যে এটা। তো আমি সমীকরণের কথাটা জাস্ট বলে দিই। সেটা হচ্ছে তোমরা x(1) অর্থাৎ বৃত্তের সমীকরণ যে পাও x² যোগ y² যোগ 2gx যোগ 2fy প্লাস c = 0। এইখানে আমাদের কাজ জাস্ট x² এর জায়গায় x(1), y² এর জায়গায় y(1), 2gx x এর জায়গায় বসাবো x প্লাস x1/2, অর্থাৎ 2 2 কাটাকাটি, তার মানে হবে gx প্লাস x1 সেম ভাবে f ইন্টু y প্লাস y1 যোগ c। এইটাই হচ্ছে ভাইয়া আমার কি? এই যে স্পর্শ জ্যা, সেই স্পর্শ জ্যায়ের সমীকরণ। স্পর্শ জ্যায়ের সমীকরণ বুঝছো? তাহলে আমরা স্পর্শ জ্যায়ের সমীকরণ কি সেটা বুঝছি। এটাই হচ্ছে আমাদের স্পর্শ জ্যায়ের সমীকরণ। তো চলো এবার আমরা হচ্ছে দেখি প্রশ্নে কি বলছে। আচ্ছা, প্রশ্ন না, অ্যাকচুয়ালি ওইটা রিলেটেড ম্যাথ নাই। যদি বলতো স্পর্শ জ্যায়ের সমীকরণ বের করতে, আমরা এটা ব্যবহার করে ফেলতে পারতাম। এবার বলছে দুইটা বৃত্তের পারস্পরিক অবস্থান, অর্থাৎ দুইটা বৃত্ত বিভিন্ন অবস্থানে থাকতে পারে। যেমন এখানে দুইটা চিত্র আছে, পরের পেজে দেখো এই যে 3টা কন্ডিশন আছে। অর্থাৎ এই 5টা চিত্র নিয়ে আমরা কথাবার্তা বলবো, যার মধ্যে এই দুইটা চিত্র একটু গুরুত্বপূর্ণ। দেখো এইখানে কি হয়েছে, একটা বৃত্ত আরেকটা বৃত্তকে স্পর্শ করছে, কিন্তু একটা বৃত্তের ভেতরে একটা বৃত্ত আছে, অর্থাৎ দুইটা বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করছে। এই যে এটা হচ্ছে C2 কেন্দ্র, অর্থাৎ দ্বিতীয় বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে প্রথম বৃত্তের কেন্দ্র। তো বলো এই যে C1 C2 অর্থাৎ বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব C1 C2, এইটা অ্যাকচুয়ালি কি? দেখো এইখান থেকে এই যে এতটুকু, এইটুকু হচ্ছে R1, আর এই যে এতটুকু, এইটুকু হচ্ছে R2। অর্থাৎ আমরা যেহেতু এতটুকু বের করতেছি, আমি দেখতে পাচ্ছি এতটুকু হচ্ছে R1 বিয়োগফল R2, কিন্তু আমরা R1 ডিফারেন্স R2 পড়ি, কারণ কখনো R1 বড় হবে, কখনো R2 বড় হবে। মানে যেই বৃত্তটার ব্যাসার্ধ বড় সেইখান থেকে আমরা ছোটটা বিয়োগ দেব, সোজা হিসাব। তার মানে দুইটা বৃত্ত পরস্পরকে যদি অন্তস্থভাবে স্পর্শ করে ভাইয়া, তখন আমরা বলতে পারবো কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ দ্বয়ের অন্তরফলের সমান। এবার দেখো C1 C2, এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান। তার মানে দুইটা বৃত্ত পরস্পরকে যখন বহিঃস্থভাবে স্পর্শ করে, তখন আমরা কন্ডিশন পাচ্ছি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান। এই দুইটা কন্ডিশন 500 স্টার, তোমরা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালোভাবে এই দুইটা মনে রাখবা। এরপরে 3 নাম্বার যে কন্ডিশন আছে পরের পেজে, ওইটাও টুকটাক গুরুত্বপূর্ণ, বাকিগুলা গুরুত্বপূর্ণ না। যেমন এই ক্ষেত্রে দেখো আমরা বলতে পারবো C1 C2 অর্থাৎ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব গ্রেটার দেন কি হবে ভাইয়া? গ্রেটার দেন R1 যোগ R2, কারণ ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের চেয়েও বড় হবে এখানে। তোমরা বুঝতেই পারার কথা, কারণ এতটুকু হচ্ছে R1, এতটুকু R2, কিন্তু এদের মধ্যবর্তী দূরত্বে এই যে মাঝখানে একটু স্পেস আছে,
এইটার থেকে তো বড়, তাই না? তার মানে C1 C2 গ্রেটার দেন R1 যোগ R2। এই দুইটা কেস নিয়ে কথাবার্তা বলতেছি না, আপাতত এগুলো আমাদের লাগবে না। বেশি প্যাচ দিলে তোমাদের মাথায় হচ্ছে গ্যাঞ্জাম পাকবে। আমরা মোটামুটি এগুলা মনে রাখলেই এনাফ। এই তিনটা কন্ডিশন তোমরা মাথায় রাখবা, তার মধ্যে আগের দুইটা কন্ডিশন খুবই গুরুত্বপূর্ণ। তো চলো পরের যে জিনিস স্পর্শ বিন্দু, এটা নিয়ে একটু কথাবার্তা বলি। এই ক্ষেত্রে দেখো তো বহিঃস্থভাবে স্পর্শ করছে, এটাকে বলতেছি C1, এটা হচ্ছে C2, এবং এইটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। তুমি কি বুঝতে পারতেছো এই যে এটা স্পর্শ বিন্দু P, তাহলে P বিন্দুটা কি করছে? P বিন্দুটা যে কাজটা করছে সেটা হচ্ছে C1 ইন্টু C2, মানে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে কি করছে? R1 ইস্টু R2 অনুপাতে বিভক্ত করছে। তো আমি এটাই লিখবো, C1 C2 কে R1 ইস্টু R2 অনুপাতে বিভক্ত করছে। কিরকম বিভক্ত করছে দেখো তো, একদম মাঝখানে বিভক্ত, মানে অন্তর বিভক্ত করে। তো এই জিনিসটাই আমাদের মাথায় রাখতে হবে যে এরা যখন বহিঃস্থভাবে স্পর্শ করে তখন তারা C1 C2 অর্থাৎ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী যে হচ্ছে দূরত্ব বা কেন্দ্রদ্বয়কে তারা R1 ইস্টু R2 অনুপাতে কি করে ভাইয়া? অন্তর্বিভক্ত করে। আর এই ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করলে দেখবে এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এই যে এতটুকু দূরত্ব হচ্ছে R2, আর এইখান থেকে এতটুকু হচ্ছে R1। তুমি দেখবা স্পর্শ বিন্দু এইটা, অর্থাৎ C1 C2 কে P বিন্দুটা বহির্বিভক্ত করে। P বিন্দুটি R1 ইস্টু R2 অনুপাতে বহির্বিভক্ত করে। এই দুইটা কথা 500 কোটি টাকার সমান, বুঝছো? মানে এতটা গুরুত্বপূর্ণ, অনুপাতে বহির্বিভক্ত করে। তার মানে আমরা শিখলাম যখন অন্তস্থভাবে স্পর্শ করে তখন কি করতেছে ভাইয়া? বহির্বিভক্ত করতেছে, আর যখন বহিঃস্থভাবে স্পর্শ করে তখন অন্তর্বিভক্ত করতেছে। খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। চলো পরের পেজে কি আছে বলছে, 4,3 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের ব্যাসার্ধ এত বৃত্তকে বহিঃস্থভাবে স্পর্শ করে। ভালো কথা। তাইলে আমাকে বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ যা এতকে বহিঃস্থভাবে স্পর্শ করে, অর্থাৎ ব্যাসার্ধের মান চাইছে। তাইলে বলো, আমরা এটা একটা কেন্দ্র পাইছি এবং এই বৃত্তের কেন্দ্র পাচ্ছি 0,0। তাহলে এটাকে বললাম C1, এটা হচ্ছে C2। তার মানে C1 C2 আমরা পাচ্ছি √4 স্কয়ার যোগ 3 এর উপর স্কয়ার, মানে 5। তা আমরা জানি বহিঃস্থভাবে স্পর্শ করার শর্ত কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান, অর্থাৎ R1 যোগ R2। তাহলে বলো এই বৃত্তের ব্যাসার্ধটা কত? ধরো এটাকে বললাম R2, তাহলে এটার ব্যাসার্ধ আমরা পাচ্ছি 3, কারণ 9 কে ওই পাশে পার করে দিলে আমরা লিখতে পারবো 3 এর উপর স্কয়ার। অতএব R1 যোগ 3 ইকুয়াল 5। তাহলে R1 ইকুয়াল কত? R1 ইকুয়াল 5 মাইনাস 3, অতএব R1 ইকুয়াল 2। তাহলে আমরা বলতে পারবো আমাদের প্রথম বৃত্তের ব্যাসার্ধটা কত? 2। 2 নম্বরটা হচ্ছে অ্যান্সার। দেখছো বলছে বহিঃস্থভাবে স্পর্শ করে, এটার কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধের সমান। এইটার কেন্দ্র জানি, এটার কেন্দ্র জানি, এইটার হচ্ছে ব্যাসার্ধ জানি, কিন্তু প্রথমটার ব্যাসার্ধ জানি না, সেটা আমরা বের করে ফেললে পারলাম। চলো পরেরটা, এত কেন্দ্র বিশিষ্ট এত বৃত্তকে বহিঃস্থভাবে স্পর্শকারী বৃত্তটির সমীকরণ। বলো বহিঃস্থভাবে স্পর্শকারী বৃত্তের সমীকরণ কি? কেন্দ্র হতে যে দূরত্ব, অর্থাৎ আমরা দুইটা কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধের সমান। তাইলে এখানে একটা কেন্দ্র পাইছি, এর কেন্দ্র আমরা পাচ্ছি 0,0। তাহলে C1 C2 ডান, এর ব্যাসার্ধ আমরা পাচ্ছি কত ভাইয়া? 2, অর্থাৎ R2 2। তাহলে আমাদের দরকার R1, R1টা কত আমরা বের করব। অর্থাৎ বলো এদের মধ্যবর্তী দূরত্ব যদি আমি বের করি, অর্থাৎ C1 C2, তাহলে আসবে ভাইয়া 5। তাহলে যেহেতু ভাইয়া এখানে R2টা হচ্ছে ভাইয়া কত বলো? R2 এর 2, তাহলে R1 এর মান আমরা পাবো হচ্ছে 3, কারণ এই দুইটার যোগফল হবে কত? 5। তাহলে এখান থেকে দেখতে হবে কোনটার ব্যাসার্ধ হচ্ছে ভাইয়া 3 হয়। তো এখানে আসতেছে হচ্ছে 9 যোগ 16 বিয়োগ 16, দ্যাট মিনস আসতেছে 3। তাহলে প্রথমটাই মিলতেছে, অন্যান্যগুলো আমরা বের করে দেখি। এখানে আর আসবে 16 যোগ 9 বিয়োগ হচ্ছে কত ভাইয়া? বিয়োগ হচ্ছে 16। তাহলে এইখানেও তো ভাইয়া 25 আসে, সরি 3 আসে, কিন্তু কোনটা হবে দেখো তো?
আমার কেন্দ্র হওয়া লাগবে 4,3, কিন্তু 1 নম্বরটা হবে না ভাইয়া, আমি ভুল করছিলাম। 1 নম্বরের কেন্দ্র আমি পাচ্ছি 3,4, হবে না। 2 নম্বরটার কেন্দ্র দেখো তো, কেন্দ্র হচ্ছে 4,3, অর্থাৎ কেন্দ্রও মিলছে ব্যাসার্ধও মিলছে, 2 হচ্ছে অ্যান্সার। 3-এর কেন্দ্রটা আবার দেখো, 3-এর কেন্দ্র হচ্ছে 3,4, এইটার কেন্দ্র আবার 4,3, কিন্তু এগুলার ব্যাসার্ধের তুমি মিল পাবা না, অর্থাৎ এইটার ক্ষেত্রে বি নম্বরটার ক্ষেত্রে কেন্দ্র এবং ব্যাসার্ধ মিলছে, সেটাই হচ্ছে অ্যান্সার। তোমরা যদি না বুঝতে পারো আর একটু পজ করে আরেকবার টেনে দেখে ফেলো। হ্যাঁ, তাহলে আমি কি বললাম, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধের সমান। তো এই দুইটার দূরত্ব বের করে দেখলাম 5, এবং এইটার ব্যাসার্ধ পাইলাম আমি 2। তাহলে আরেকটার ব্যাসার্ধ কত হবে? 3, কারণ এই দুইটার যোগফল 5। এইখান থেকে দেখতে পারতেছি এই দুইটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3। তাহলে কোনটা অ্যান্সার? যার কেন্দ্র হবে 4,3, আমি দেখলাম বি নম্বরটার 4,3। আশা করি ক্লিয়ার। তো চলো পরের পেজে কি আছে। দুইটা বৃত্তের সাধারণ স্পর্শক। দুইটা বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করছে। দেখো তো এর কয়টা সাধারণ স্পর্শক পাওয়া সম্ভব? সাধারণ স্পর্শক এই যে, সরি এটা না কাই, সাধারণ স্পর্শক হবে একটা। তাহলে দুইটা বৃত্ত যখন পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে তখন সাধারণ স্পর্শক হবে একটা। এগুলো আমাদের মনে রাখতে হবে, এমসিকিউতে আসে যে দুইটা বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে সাধারণ স্পর্শক কয়টা। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। এরপর দেখো, দুইটা বৃত্ত পরস্পর কি করছে? বহিঃস্থভাবে স্পর্শ করছে। এখানে একটা পাইছি স্পর্শক, এই একটা পাইলাম, আরেকটা স্পর্শক পাওয়া সম্ভব, সেটা হচ্ছে এই যে এই পাশ দিয়ে। দ্যাট মিনস আমরা কয়টা স্পর্শক পাইছি? স্পর্শক হচ্ছে 3টা। তাহলে আমি বলতে পারবো অতএব সাধারণ স্পর্শক আচ্ছা, এইখানে মেনলি দেখো বলছে বৃত্তের সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক মানে কি? দুইটা বৃত্তেরই স্পর্শক হবে। তাহলে এইখানে কিন্তু ভাইয়া কয়টা? একটা। এইখানে দেখো তো, এইখানে স্পর্শক 3টা, কিন্তু সাধারণ স্পর্শক কয়টা? সাধারণ স্পর্শক কিন্তু আলটিমেটলি ভাইয়া এখানে একটাই হবে, কারণ এই দেখো এইটাই হচ্ছে দুইটা বৃত্তকে স্পর্শ করছে। এই দুইটা, আচ্ছা সাধারণ স্পর্শকই 3টা হবে, সরি সরি সরি, এক্সট্রিমলি সরি ভাই, আমি একটু মানে অন্য ধান্দায় ছিলাম। তো দেখো এখানে আমি বলতে পারবো সাধারণ স্পর্শকই 3টা, কারণ দেখো এই যে 1 নম্বর স্পর্শক দুইটা বৃত্তকে স্পর্শ করছে, এইখানেও এটা দুইটা বৃত্তকে স্পর্শ করছে। দ্যাট মিনস সাধারণ স্পর্শক হবে 3টা। নর্মালি আমরা সাধারণ স্পর্শক দেখতেছি, একটা বৃত্তকে স্পর্শ করলে হবে না, অর্থাৎ দুইটা বৃত্তকে স্পর্শ করতে হবে। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে সাধারণ স্পর্শক কয়টা হবে? দুইটা তো অলরেডি আছে, দেখো আরো দুইটা পাওয়া পসিবল। কিভাবে? আমি দেখো বুঝাই দিই। আচ্ছা চিত্রটা আঁকা একটু, আচ্ছা আমি হাত দিয়ে এঁকে বুঝাই দিই। হ্যাঁ, এই ধরো এটা একটা স্পর্শক, আর এই যে এখানে দেখো এটা একটা স্পর্শক। অর্থাৎ যখন দুইটা বৃত্ত পরস্পরকে ছেদও করে না স্পর্শও করে না, দূরে দূরে থাকে, তখন বলতে পারবো সাধারণ স্পর্শক 4টা। সাধারণ স্পর্শক 4টা। তার মানে আমরা এই 3টা জিনিস মনে রাখবো। যখন অন্তস্থভাবে স্পর্শ করে তখন স্পর্শক একটা, যখন বহিঃস্থভাবে স্পর্শ করে তখন স্পর্শক 3টা, আর যখন স্পর্শক আনে ছেদ করে না সাধারণ স্পর্শক কয়টা? 4টা। চলো এরপরে কি আছে? এরপরে দেখো এই যে এই ক্ষেত্রে সাধারণ স্পর্শক কয়টা? সাধারণ স্পর্শক আমরা পাচ্ছি 2টা। আর কি কোনো সাধারণ স্পর্শক পাওয়া পসিবল? দুইটা বৃত্তকে স্পর্শ করে না। তো এই ক্ষেত্রে আমাদের বলতে হবে সাধারণ স্পর্শক 2টি। তাইলে দুইটা বৃত্ত যখন পরস্পরকে ছেদ করে তখন সাধারণ স্পর্শক 2টা। এবং সবশেষে, আচ্ছা সবশেষে যেটা ছিল এটা নাই, সবশেষেরটা আমি একটু ইয়া করে দিই, অর্থাৎ তোমাদের জন্য এখানে অঙ্কন করে দিই, তাহলে তোমাদের মনে থাকবে। ধরো এই একটা বৃত্ত, এই একটা বৃত্তকে ভেতরে আরেকটা বৃত্ত আছে, তাহলে দুইটা বৃত্তের কি কোনো সাধারণ স্পর্শক পাওয়া পসিবল? নাই। তাহলে এখানে সাধারণ স্পর্শক নাই। তাইলে আমরা এই 5টা চিত্র মাথায় রাখবো, এবং কখন সাধারণ স্পর্শক কয়টা এগুলো আমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকবার রিপিট করি, যখন অন্তস্থভাবে স্পর্শ করে একটা, বহিঃস্থভাবে স্পর্শ করলে 3টা, যখন স্পর্শ করে না ছেদ করে না তখন 4টা, যখন এই দেখো এইভাবে থাকে অর্থাৎ ছেদ করে তখন 2টা,
আর যখন ছেদও করে না, স্পর্শ করে না, কিন্তু ভেতরে অবস্থান করে, তখন হচ্ছে কোনো স্পর্শক নাই। প্রশ্ন দেখো, দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে, সাধারণ স্পর্শক কয়টা? রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, বহিঃস্থভাবে স্পর্শক করলে 3টা। দেখছো, মুখস্থ থাকলে খুব তাড়াতাড়ি পারবো। তো চলো পরের এমসিকিউ। এত বিন্দু থেকে এত বৃত্তের উপরস্থিত কোনো বিন্দুর সর্বনিম্ন দূরত্ব কত? প্রশ্নটা আসছে ষষ্ঠে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে দেখো, এত বিন্দু থেকে এত বৃত্তের উপরস্থ কোনো বিন্দুর সর্বনিম্ন দূরত্ব কত একক। দেখো, ধরো আমি বললাম এই বিন্দুটা হচ্ছে -4, -3। এই বিন্দু থেকে দেখো তো বৃত্তের উপরস্থ দুইটা বিন্দুর দূরত্ব আমরা বের করতে পারবো, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। তাইলে এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এটা পাবো মিনিমাম দূরত্ব না, কারণ এইখান থেকে এতটুকু। আর আমি যদি এই পুরাটা নিতাম তখন পাইতাম ম্যাক্সিমাম। তাই আমি বলতে পারবো যে এই পর্যন্ত দূরত্বটা হবে মিনিমাম, আর এই পর্যন্ত নিলে পাবো ম্যাক্সিমাম। তো আমি এবার যে কাজটা করব, এখানে লিখলাম না, আমি ধরো বলতেছি এটা হচ্ছে কেন্দ্র, এইটার কেন্দ্র আমি পাচ্ছি 4,3। তাহলে বলো, আমরা টোটাল দূরত্বটা বের করতে পারবো না? সি আর পি অবশ্যই পারবো। পিসি সমান সমান পাচ্ছি 4 আর 4 8 এর উপর স্কয়ার মানে 64, 3 আর 3 6 এর উপর স্কয়ার মানে 36, মানে 10। আচ্ছা, এই পুরাটা তাহলে কত? 10। এখন বলো, আমরা যদি এতটুকু বলি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধটা বের করতে পারলে আমরা এটাও পারবো, অর্থাৎ আমাদের দূরত্বটা বের হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারবো ব্যাসার্ধ আর ইকুয়াল, এখানে 4 এর উপর স্কয়ার মানে 16 যোগ 9 বিয়োগ 9, অর্থাৎ 4 একক। তাহলে একটু হচ্ছে 4। তাইলে বলো তো ডি সমান সমান কত? আমি বলতে পারবো আর প্লাস ডি ইকুয়াল 10 একক, অর্থাৎ 10টা কি? 10টা হচ্ছে পিসি। তো আমার তো দরকার কার মান? ডি এর মান, অতএব ডি ইকুয়াল 10 মাইনাস আর, অর্থাৎ 10 মাইনাস 4 বা 6। তার মানে আমি বলতে পারবো এই বিন্দুটা সর্বনিম্ন দূরত্ব হচ্ছে 6 একক। 6 একক কয় নম্বর অপশনে আছে? সি নম্বর। ষষ্ঠে আসা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, দেখছো প্রত্যেকটা প্রশ্ন এক একটা ইউনিক প্রশ্ন, কনসেপচুয়াল প্রশ্ন। কিন্তু যদি আমাকে বলতো সর্বোচ্চ দূরত্ব, তার মানে আমরা এইখান থেকে এই বিন্দুর দূরত্ব বের করতাম, অর্থাৎ এটাকে আমরা বলতে পারবো ডি মিনিমাম। আর যদি বলতাম ডি ম্যাক্সিমাম, তাইলে বলতে পারবো দেখো এই যে এতটুক যেহেতু 4, তাইলে এটাও 4 হবে, অর্থাৎ ব্যাস কত? ব্যাস 8, আর এই দূরত্বটা আমরা পাচ্ছি 6। 8 আর 6 14। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। পরের পেজ দেখি। দেখো, এত বিন্দু থেকে এত বৃত্তের উপস্থিত কোনো বিন্দু সর্বোচ্চ দূরত্ব, এবার তো সর্বোচ্চ চাইছে, তাইলে এটা মনে হয় আগের প্রশ্নটাই নাকি? আচ্ছা আচ্ছা, আমরা বের করি। 4, -4, -3 পি বিন্দু, সি বিন্দুটা আমরা বের করে দেখলাম, সি বিন্দুটা হবে 4,3। এদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ পিসি বের করে দেখো 10 আসতেছে, অর্থাৎ আর এর মান আসতেছে এখানেও 4, তার মানে এতটুক 4, তাহলে এইটুকু কত? 4। আর এই যে এতটুকুর দৈর্ঘ্য কত? এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে 6, আমরা আগেরটাই বের করলাম। তাইলে এদের মধ্যবর্তী দূরত্ব হবে ভাইয়া, অর্থাৎ সর্বোচ্চ দূরত্ব এইখান থেকে এই বিন্দু পর্যন্ত, যেটা অ্যাকচুয়ালি কত? যেটা অ্যাকচুয়ালি হচ্ছে ডি ম্যাক্সিমাম ইকুয়াল 14, কিন্তু অপশনে 14 দেওয়া নাই, বুঝছো? এই জন্য আমি কনফিউশনে পড়ছিলাম। এটা অ্যাকচুয়ালি হবে 14, 14 হবে অ্যান্সার, অর্থাৎ বি নাম্বারটা হবে অ্যান্সার। ক্লিয়ার? এটা কিন্তু ষষ্ঠে 16-17 আসা প্রশ্ন, অর্থাৎ ওই প্রশ্নটাই জাস্ট এখানে সর্বোচ্চ বলছে, এখানে বলছে সর্বনিম্ন। তার মানে আমরা ডি ম্যাক্স পেলাম 14, ডি মিনিমাম পেলাম 6। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমাদের আর কয়টা প্রশ্ন আছে দেখি তো। 50 পেজ, 54 পেজে শেষ, মোটামুটি শেষের পথে আমরা। এবার আমরা দেখব পোলার স্থানাঙ্কে বৃত্ত। ধরো এই যে পি বিন্দুটা, এটা হচ্ছে r1 θ1, আর এই যে কিউ বিন্দুটা, এটা হচ্ছে r2 θ2। তাহলে এই দুইটা বিন্দুর পোলার, যেহেতু দুইটা বিন্দু পোলার, এদের মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা আমরা লিখলাম। তো ফর্মুলা লিখে আমরা এখানে যেই জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে এইখানে যে কাজটা করছে, বুঝছো? তোমরা এইটা একটু মুছে দিই আমি তোমাদের জন্য, নাহলে তোমরা একটু কনফিউশনে পড়ে যাবা। আমি লিখে দিই। আচ্ছা, কালারটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, হ্যাঁ, তো আমি কালো কালি দিয়ে করে দিই। আচ্ছা, তো নাও মুছে দেওয়া হয়েছে। এবার আমরা এখানে লিখি
তাহলে পি কিউ হবে, আমরা দুইটা পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব জানতাম r1 স্কয়ার যোগ r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos অফ এদের মধ্যবর্তী কোণ দ্বয়ের পার্থক্য অর্থাৎ θ1 ডিফারেন্স θ2। বলো তো এইটা কার সমান হবে? এটা হবে ব্যাসার্ধ r এর সমান, তাহলে আমরা বলতে পারবো এটা সমান সমান r। অতএব আমরা এটাকে যদি স্কয়ার করি বৃত্তের সমীকরণ চলে আসবে, অর্থাৎ r1 স্কয়ার যোগ r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos অফ θ1 মাইনাস θ2 ইকুয়াল r স্কয়ার। এটাই হচ্ছে আমার পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ বা পোলার বৃত্তের সমীকরণ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাইলে আমরা এতটুকু আশা করি বুঝতে পারছি। তো আমরা কিভাবে বের করলাম? এটা আমরা বের করলাম, এই দেখো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এটা, এটা কার সমান? ব্যাসার্ধ r এর সমান। এইভাবেই করে ফেলছি। ক্লিয়ার? তো চলো এবার আমরা দেখো, বলছে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত এবং ব্যাসার্ধ কত। এটা তোমরা দুইভাবে করতে পারো। ফার্স্ট অফ অল এই বৃত্তটাকে তোমরা কি করবা তোমরা হচ্ছে কার্তেশীয়তে নিবা। কিভাবে নিবা? যখন দেখবা r স্কয়ার আছে তখন r স্কয়ারের জায়গায় বসাবা x স্কয়ার যোগ y স্কয়ার। যখন r cos থিটা দেখবা সেখানে বসাবা x, যখন r sin থিটা দেখবা সেখানে বসাবা y। তো এইখানে দেখো r স্কয়ার মানে কি x স্কয়ার যোগ y স্কয়ার মাইনাস r cos থিটা মানে x, 4r sin থিটা মানে 4y মাইনাস 1 ইকুয়াল 0। এবার বলো কেন্দ্র সমান সমান কত? কেন্দ্র সমান সমান এই যে -1 কে তুমি -2 দ্বারা ভাগ করতেছো মানে একদম প্লাস হাফ হয়ে যাবে, এবং এখানে 4 কে তুমি -2 দ্বারা ভাগ করতেছো হবে -2। এবং ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার হাফের উপর স্কয়ার মানে 1/4 যোগ 2 এর উপর স্কয়ার মানে 4 বিয়োগে বিয়োগে প্লাস 1, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস 1, বিয়োগে বিয়োগে বলতেছি একই কথা। 4 আর একে 5 যোগ 1/4, ক্যালকুলেশন করে দেখো আসতেছে রুট ওভার 21/√4 মানে 2, অর্থাৎ √21/2। এটাই হচ্ছে ব্যাসার্ধ। এটাই কি ভাইয়া? ব্যাসার্ধ। এবং এটা হচ্ছে আমাদের কেন্দ্র। তো এটাকে আমরা এখান থেকে বের করতে পারতাম না? পারতাম। আমাদের কাজ কি জানো? নর্মালি যদি পোলার ইকুয়েশন থেকে আমাদেরকে কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলে, আমাদের কাজ হচ্ছে এইখানে r cos থিটার যেটা সহগ ভাইয়া, তার মানে এখানে কত? -1, সেটাকে আমরা -2 দ্বারা ভাগ করব, তার মানে চলে আসবে হাফ। এবং r sin থিটার সহগ যেটা অর্থাৎ 4, তাহলে 4 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো -2, এটাই হয়ে যাবে কেন্দ্রের স্থানাঙ্ক। এইভাবে আমরা কেন্দ্র বের করে ফেলতে পারবো, বুঝছো? তাইলে দেখো পরেরটা করি, তাইলে ক্লিয়ার হবা। এইখানে দেখো r সমান সমান 6 cos থিটা প্লাস 4 sin থিটা আছে, আমি শক করে r স্কয়ার লিখলাম, অর্থাৎ r গুণ করলাম, তাইলে হবে 6r cos থিটা যোগ 4r sin থিটা। তুমি চাইলে সবগুলা এখান থেকেই বের করতে পারো, অথবা r স্কয়ারের জায়গায় x স্কয়ার যোগ y স্কয়ার, তারপর r cos থিটার জায়গায় তুমি কি লিখবা? x লিখবা, আর sin থিটার জায়গায় y লিখবা। কিন্তু আমি একবারে করতেছি, দেখো r স্কয়ার মাইনাস 6r cos থিটা মাইনাস 4r sin থিটা ইকুয়াল 0। তাহলে আমি বলবো অতএব কেন্দ্র এই যে -6 ভাগ -2 কমা -4/-2, অতএব এটাকে আমরা বলতে পারবো ইকুইভ্যালেন্স 3/2। তাহলে আমরা কেন্দ্র পেয়ে গেছি। আমাদের দরকার কি ভাইয়া? এখন দরকার হচ্ছে ব্যাসার্ধ। অতএব ব্যাসার্ধ ইকুয়াল রুট ওভার এই যে কেন্দ্রের ভুজের উপর স্কয়ার অর্থাৎ 9 যোগ কোটির উপর স্কয়ার অর্থাৎ হচ্ছে 4 বিয়োগ হচ্ছে ধ্রুবক পদ, যেহেতু 9 মানে 0, তার মানে রুট ওভার 13 একক। অর্থাৎ আমরা চাইলে কার্তেশীয়তে রূপান্তর করেও করতে পারি অথবা ডিরেক্টলি করতে পারি। নিয়ম কি? যে r cos থিটার যেটা সহগ সেটাকে -2 দ্বারা ভাগ করব, এবং r sin থিটার যেটা সহগ তাকে -2 দ্বারা ভাগ করব, যেটা পাবো সেটাই হচ্ছে কেন্দ্র। আর ব্যাসার্ধ ব্যাসার্ধের নিয়মে। তাইলে এটা একটা বৃত্ত, এই বৃত্তটার ব্যাসার্ধ কত? ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, তা আমরা করি। এটাকে আমরা লিখতে পারবো, দেখো r স্কয়ার মাইনাস 2r sin থিটা মাইনাস 3। তো আমরা পাইলাম কেন্দ্র কত এখান থেকে? কেন্দ্র হচ্ছে এটাকে যদি আমরা হচ্ছে ভাইয়া
-2 দ্বারা ভাগ করি তাহলে আসবে 0,1। যেহেতু cos থিটা নাই তাহলে x এর মান 0। অতএব ব্যাসার্ধ সমান সমান 0 যোগ 1 মাইনাসে মাইনাসে +3, অর্থাৎ √4 মানে 2 একক। দেখছো কত সহজ না? তো তাইলে এটার অ্যান্সার আসতেছে কত ভাইয়া? 2 একক। আচ্ছা এরপরে কি আছে? ও আচ্ছা, এটাই আমাদের হচ্ছে শেষ এমসিকিউ, এরপরে আর এমসিকিউ নাই। অর্থাৎ এরই মধ্যে দিয়ে আমাদের বৃত্তের মতো একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 2টা লেকচারের মাধ্যমে আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন টেস্ট, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম জাহাঙ্গীরনগর সহ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সকল স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের গণিত প্রিপারেশন টপ নোচ ভাবে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। এবং তোমরা যদি আমার সাথে লেগে থাকো, আমি কথা দিতে পারতেছি তোমাকে বা কথা দিচ্ছি, তোমরা শেষ পর্যন্ত লেগে থাকলে তোমরা উচ্চতর গণিত নিয়ে আর কোনো টেনশন করবা না এবং উচ্চতর গণিতের একটা টপ নোচ প্রিপারেশন তোমাদের হবে আমার সাথে। তো লেগে থাকো সৎভাবে, এই কয় মাস পরিশ্রম করো, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো চ্যাপ্টারে। আরেকবার বলতেছি, ভিডিওটা অবশ্যই শেয়ার দিবা এবং হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হচ্ছে নতুন চ্যাপ্টারের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সবশেষে উদ্ভাসের একটা শ্রেষ্ঠ ডায়লগ আমার কাছে মনে হয়, লেগে থাকো সৎভাবে, স্বপ্নজয় তোমারই হবে। তো অবশ্যই তোমরা লেগে থাকো, স্বপ্নজয় তোমারই হবে ভাইয়া।